So, welcome to our graphic design base Dinashpur, batch number 7, ক্লাসরুমে নিতে প্রথমে আমাদের এখানে শুনতে পাচ্ছেন আমাকে সবাই? হ্যাঁ, একটু মাঝে মাঝে আওয়াজ দিবেন। আচ্ছা, ঠিক আছে। সবসময় দিতে হবে না, একটু প্রসেস করে নিচ্ছি। এখানে আচ্ছা, আমি প্রথমে আগে আপনাদের মডিউলটা আগে ফার্স্ট ক্লাসের টপিকগুলো কি আছে সেইগুলো আমি প্রথমে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। প্রেজেন্ট সো সবাই আমার স্ক্রিনটা দেখতে পাচ্ছি তো? জি ভাই, দেখা যায়। ওকে, ঠিক আছে। তো আজকের ক্লাসের যে টপিকটা আছে সেটা হচ্ছে ক্লাসের নাম ইন্ট্রোডাকশন টু গ্রাফিক ডিজাইন অ্যান্ড ডিফারেন্ট টুলস অফ ফটোশপ। ইন্ট্রোডিউসিং উইথ গ্রাফিক ডিজাইন, অর্থাৎ হোয়াট ইজ গ্রাফিক ডিজাইন ইজ, different design tools, Photoshop interface overview, sprint mode, zoom in zoom out, document setup, document pan, color apply, selection basic. তো সময়ও আমাদের কম, 1 ঘন্টা সময় আছে। 1 ঘন্টার মধ্যে ইনশাল্লাহ আমরা অল্প কিছু বিষয়, তারপরে একটু মনোযোগ দিলে সবাই বুঝতে পারবো ইনশাল্লাহ, আশা করছি। তো সবার তো মোটামুটি আমার যতদূর জানা যে বেসিক কম্পিউটার কোর্সগুলো করাই আছে বা জানা আছে। আর যেহেতু আমরা অনলাইনে এইভাবে কানেক্ট হতে পেরেছি, তো আমি আশা করতেই পারি আমরা অনেকেই মোটামুটি অ্যাডভান্স লেভেলেরও আছি। আচ্ছা, এক সেকেন্ড। আমরা প্রথমে অ্যাডোবি ফটোশপ সফটওয়্যারটা সবাই একটু ওপেন করি, কারণ এইরকম হতে পারে যে আমার এইখানকার কোনো একটা টুলস আপনি দেখে হুট করে বুঝতে পারছেন না, আপনারটাতে দেখে নিলেন। তো স্যার, জি, আজকে তো স্যার এখনো ডাউনলোড হয়নি অনেকের, মানে আমারটাই এখনো হচ্ছে। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, আমি স্যার। বলছি যে যাদের ডাউনলোড হয়েছে তারা ওপেন করেন, হ্যাঁ, আর বাকিরা আমারটা দেখেন। প্রয়োজনে আমি একটু জুম করিয়ে দেখাচ্ছি, ঠিক আছে? ওকে, ধন্যবাদ। তো এখন বিষয় যেটা এখানে লক্ষ্য করি, আমরা আমার স্ক্রিনটা এখন ক্লিয়ার দেখা যাচ্ছে তো? সবাই দেখতে পাচ্ছি তো? জি, একটু জুম করলে ভালো হয় স্যার। জি স্যার, দেখতে পাচ্ছি। এই জি ভাই। জুমটা আমি করছি, সমস্যা নেই। আমার জুম করা যাবে। মাঝে মাঝে জুম করে দেখাবো, সমস্যা নেই। তো আমরা জানি যে কোনো অ্যাপ্লিকেশন সফটওয়্যার ওপেন করার পরে এরকম একটা ইন্টারফেস আসে। তো আমি প্রথমে একটা ইমেজ ওপেন করেছিলাম, সেটা ওপেন করি, বাট প্রথমে আমি 5 মিনিটের একটা আলোচনা আমি প্রথম ক্লাসে শুরুর দিকেই করেছিলাম। বাট এখন যেহেতু সময়ও শেষের দিকে চলে আসছে, তাই আলোচনাটা ওইটা দীর্ঘ করতে চাচ্ছি না। 2-1 জনের থেকে আমি একটু মন্তব্য শুনতে চাচ্ছিলাম। একটু ইয়াতে যাই, স্ক্রিনে যাই। আচ্ছা আচ্ছা, আমি দেখি রাশিক আহমেদ, আপনার নামটা ভুলে গেলাম। সরি, রাশিদ হাবিব। ও, রাশিক হাবিব, ওকে, ঠিক আছে, রাশিক হাবিব। আচ্ছা, আপনি একটু আপনার ভিডিওটা অন করেন এবং আপনাকে একটু দেখি, মাইক্রোফোনটা টার্ন করেন। ও আচ্ছা, আচ্ছা, ঠিক আছে।
স্যার দেখা যাচ্ছে? আচ্ছা ওয়েট, রাশিদ রাশিদ আচ্ছা খালেকুজ্জামান, আপনি মিউট করে রাখেন, যে কথা বলবে সে একটু ইয়েতে থাক, আমি মিউট করে দিচ্ছি, সমস্যা নেই। ওকে ডান। রাশিক, হ্যাঁ রাশিক হাবিব, জি। আচ্ছা ঠিক আছে। তো আপনার ক্যামেরাটা একটু টার্ন করেন, একটু আপনার থেকেই আপনার অভিজ্ঞতা সম্বন্ধে একটু শুনি, বা আপনি কেন এখানে আসলেন, বা গ্রাফিক ডিজাইনটা কেন চুজ করলেন, এটার পিছনের কারণটা কি, আর এটা ভালো লাগার কারণ কি মূল কথা, এবং গ্রাফিক ডিজাইনটা আসলে কি, এটা আমরা সবাই এখানে যত অডিয়েন্স আছে সবাই আপনার কাছে একটু জানতে চাচ্ছি। আমার ক্যামেরায় মনে হচ্ছে একটু প্রবলেম হচ্ছে, যার কারণে আমি কি করতে পারতেছি না। আচ্ছা ঠিক আছে, আপনি এমনিতে শেয়ার করেন। আচ্ছা, এখন গ্রাফিক্স ডিজাইনের আসার মূল উদ্দেশ্য মূলত প্রথমবার যখন আমি এলইডিবির একটু বলে নেই, একটু ইন ব্রিফ, মানে বেশি ডিটেইলস যেন না হয়, সময়টা আমার খুব কম আছে। হ্যাঁ না না, সেটা ঠিক আছে। মানে মূলত আমি দেখছিলাম মার্চের শুরুর দিকেই, তখন একবার অ্যাপ্লাই করছিলাম কিন্তু তখন হয়নি। আর গ্রাফিক্স ডিজাইনের প্রতি আমার ন্যাচারালি একটা অ্যাট্রাকশন ছিল, যে জিনিসটা একটু কেমন একটু শিখি। অনেকেই বলে না জানি কি জিনিস, তো ঠিক আছে একটু শেখা দরকার। তাছাড়া ফটোশপ, ইলাস্ট্রেটর এই দুটো যেহেতু শিখাবে, সুতরাং দরকার আছে আমি মনে করি। তাছাড়া এখানে একটা সার্টিফিকেটেরও ব্যাপার আছে, গভর্নমেন্ট সার্টিফিকেট, যেটা খুবই দরকারি বলে আমার মনে হয়। তো আলটিমেটলি আমি সিলেক্ট করলাম যে এটাতেই যাই, যেহেতু এটার প্রতি আমার একটা ইন্টারেস্ট আছে, সুতরাং এটার দিকেই আমি আগাই। আর অন্য কোর্সগুলোর ব্যাপারে আমার আইডিয়া একটু কমই আছে, যেহেতু আমি সিএসসি তে পড়ার ইচ্ছা ছিল কিন্তু আচ্ছা পড়তে ঠিক আছে, পারিনি। আমি বলছি যে একটু ইন ব্রিফে বলেন, ঠিক আছে আমি বুঝতে পারছি। তো ইফ ইউ গাইস, আমি সবাইকে বলছি, কিন্তু আমি কিন্তু শুধু রাশিককে বলছি না, হ্যাঁ রাশিক সহ আরও যারা আছেন সবাইকে বলছি, যদি আপনারা চিন্তা করেন যে আই অ্যাম হেয়ার টু গেইন এ সার্টিফিকেট, সো দিস ইজ নট দ্য প্ল্যাটফর্ম ফর ইউ। হ্যাঁ অবশ্যই। If you think I am here to gain a skill and apply to my professional work, then you are the right track. You are on right track. So please, সার্টিফিকেটের জন্য যারা এখানে আসছেন, এখানে সার্টিফিকেট নিয়ে আপনারা কি করবেন? একটা আপনি যদি কাজটা যদি না জানেন, সার্টিফিকেটের কোনো দরকার আছে? আর একটা বিষয় হচ্ছে, আপনি যেই কাজটাই করেন না কেন, আপনাকে সেই বিষয়টা সম্বন্ধে আগে জানতে হবে। লাইক এস XYZ আমাকে বললো ওইখানে এই কোর্সটা করাচ্ছে গ্রাফিক ডিজাইন, যেটা খুবই ভালো একটা কোর্স, সেখান থেকে তুমি অনেক কিছু শিখতে পারবে, হ্যান ত্যান। বাট আমি শুনলাম, শুনে দিলাম দৌড়, যাই বলছে না উনি খুব ভালো, তো যাই একটু শিখি, কাজে একটা দিবেই নি, এই থিংটা উপর। At first you have to think that why I will learn that skill, স্কিলটা আমার কেন দরকার। যখন আমি শুনবো যে এরকম একটা কোর্স করাচ্ছে, তখন আমি এটা কি কোর্স, কি কি শেখানো হচ্ছে এখানে, এইটার দিয়ে কি করা যায়, এটা খায় না মাথায় দেয় না মার্কেটিং করে, এই ইন ডিটেইলস আমি রিসার্চ করা শুরু করব। দেন তারপরে এসে ঠিক করবো যে না আমি আসলে এটা শিখবো কি শিখবো। আমি কি বুঝাইতে পারছি সবাইকে? একটু আওয়াজ দিবেন। ওকে ধন্যবাদ। জি ভাইয়া, বুঝছি। আচ্ছা, তো রাশিক, আপনার ইয়েটা শুনলাম, তো আপনি আগে থেকেও এর প্রতি ইন্টারেস্টেড ছিলেন, এটা শুনে খুব ভালো লাগলো। বাট আমি এখন একটু জানতে চাচ্ছিলাম যে হোয়াট ইজ গ্রাফিক ডিজাইন, গ্রাফিক ডিজাইনটা আসলে কি, ফ্রম ইওর ওন ভিউ, আপনার নিজস্ব দৃষ্টিকোণ থেকে একটু বলবেন। আমার দৃষ্টিকোণ থেকে গ্রাফিক্স ডিজাইন হচ্ছে যে আমি কিছু জিনিস ডিজাইন করব, যেটা আমি গ্রাফিক্যালি প্রেজেন্ট করব। তার মানে দৃশ্যত একটা জিনিস আপনি দেখবেন, সুন্দর করে সেটাকে প্রেজেন্ট করা হবে। আমি মনে করি যে এটাই গ্রাফিক্স ডিজাইন। আচ্ছা, একটু বলেন ডিজাইনটা কি, সেটা একটু বলেন। ডিজাইনটা কি, এটার এখন মানে এক্সাক্ট ডেফিনিশন আমি দিতে পারবো না। আমার ভাষায় হচ্ছে যে গ্রাফিক্স ডিজাইন যে কোনো ধরনের
চিত্র যেটা আমি তৈরি করতে পারি, অথবা এমন কিছু যেটাতে আমি মনের ভাব প্রকাশ করতে পারি, যেটাকে চোখ দিয়ে দেখা যায়, যেটাকে দেখলে আপনার মাথায় কোনো একটা ইনফরমেশন আসবে। এই। আচ্ছা, তাইলে একজন সুন্দর করে বেনি করছে, আমরা তাকে কি জন্য বলি, ডিজাইনটা খুব সুন্দর, কেন বলি? আহ, আচ্ছা, কেন আমি জানতে বলবো? চাচ্ছিলাম যে ডিজাইনটা আসলে কি, নট গ্রাফিক ডিজাইন লাইক আচ্ছা। এক্সেট্রা, এনি চিত্র মিত্র বাগারা বাগারা এক্সেট্রা, নো। আমি জানতে চাচ্ছিলাম ডিজাইনটা কি। সো ডিজাইন মিন্স সাজানো, সাজিয়ে গুছিয়ে উপস্থাপন করা, হ্যাঁ, ঠিক আছে? ঠিক আছে। আচ্ছা, সো দেন আসলো গ্রাফিক ডিজাইন। হোয়াট ইজ গ্রাফিক ডিজাইন ইজ, তো আপনার দৃষ্টিকোণ থেকে, যে একটা কোনো কিছু কাগজের মধ্যে তৈরি করা বা কম্পিউটারে তৈরি করে ফ্লেয়ার লিফলেট এইগুলা তৈরি করাটাই হচ্ছে গ্রাফিক ডিজাইন, হ্যাঁ। এটাই তো? জি। ঠিক আছে, ধন্যবাদ। আমরা একটু আরো একজনের থেকে শুনতে চাই, কে বলতে চান? হ্যাঁ, অবশ্যই। সাধন রায় মনে হয় বলতে চায়। সাধন রায়, সাধন রায়, সাধন রায় মনে হয় আমাকে শুনতেই পাচ্ছে না, কিন্তু ওনার মাইক্রোফোন অন করা। আচ্ছা, যাই হোক, উনি কে, আর কে বলতে চায়? আচ্ছা, আমার মনে হয় শাহরিয়ার, আহ, কি, রিহান, হ্যাঁ রিহান, রিহান একটু বলেন শুনি। আচ্ছা, সাধন রায়ের মাইক্রোফোন প্রবলেম, ওকে ঠিক আছে। হ্যালো। হ্যাঁ, আপনি এখানে কি করছেন? জি, আমি ক্লাস করতেছি। আপনি কোথায়? আমি ক্লাসে আছি। গুড। আপনার অ্যান্সারটা আমার এত ভালো লাগছে, যা কি বলবো, থ্যাংক ইউ, বিগ থ্যাংক ইউ। সকালে একজনকে জিজ্ঞেস করছিলাম, বলে আমি দিনাজপুর, বললাম ভাই দিস ইজ রং ট্র্যাক, ইউ আর নট ইন দিনাজপুর, ইউ আর ইন এ ক্লাস। সো থ্যাংক ইউ, আমি প্রথমে সুন্দর একটা উত্তর পাইছি আপনার কাছ থেকে। তো তারপর আপনি বলেন, কি অবস্থা, কেন এখানে আসছেন, কি উদ্দেশ্যে এই ক্লাসটা করতেছেন, আপনার ইন্টারেস্টটা কিভাবে হইলো বা কই থেকে? আচ্ছা, বেসিক্যালি আমার এখানে আসা হলো যে আহ, আমরা যদি যে পড়াশোনা করতেছি ভার্সিটিতে, তো সেখানে হলো পড়াশোনার পরে জানি না যে আসলে ফিউচারটা আসলে কি হতে যাচ্ছে। সো অবশ্যই প্রত্যেকটা মানুষের একটা ব্যাকআপ থাকা উচিত, মানে সামনে কি করব। এই বয়সে পড়ে আছি, অনার্সটা করতেছি, কিন্তু কতদিনে অনার্স কমপ্লিট হবে সেটা কিছুই জানি না। সো কিছু একটা আউটসোর্সিং একটা ইনকাম, একটু অল্প একটু টিউশনই করাই, কিন্তু আউটসোর্সিং একটা ইনকাম না থাকলে কিভাবে আর কি ভবিষ্যৎটা আর কি ফিউচার নিয়ে কিভাবে আচ্ছা, ভাববো বুঝতে আর কি, ওই পারছি, জন্য আর কি। ইন শর্টে বলেন দেন। এটাই আর কি, এই জন্য আর কি ভাবছি যে গ্রাফিক ডিজাইনটা আমরা অনেকদিন থেকে ট্রাই করতেছি একটু একটু শিখে নেওয়ার। তো অনেকটুকু শিখছি, কিন্তু কোনো সার্টিফিকেট না পাইলে বা কারো আন্ডারে, টিচার আন্ডার, আমি তো বেসিক্যালি শিখতেছিলাম ইউটিউবে হিন্দি একটা চ্যানেল দেখে দেখে, কিন্তু কোনো একটা টিচার আন্ডার না পাইলে তো মানে জিনিসটা এক্সপ্রেস করবো, এখানে একটা টিম পাবো এবং একটা ভালো টিচার পাবো, এটা এক্সপেকটেশন এখানে কাজ করে আর কি। তো গ্রাফিক ডিজাইনের সার্টিফিকেট দিয়ে কি হয়, আমি একটু জানতে চাচ্ছিলাম, মানে মানে সার্টিফিকেটটা মেইন ইস্যু না, আমি একটা কাজ করতে পারছি এবং আমি শিখে রাখলাম যে, এবং সার্টিফিকেটটা থাকলো আর কি, এই আর কি। এই সার্টিফিকেটের কথা শুনলে মানে ইকোতে হার্ট লাগে, মানে কেন সার্টিফিকেট, ওয়াই, দরকার নাই, এখন বাদ দেন, সরকারি সার্টিফিকেট ফেলে দেন, দরকার নাই সার্টিফিকেটের। আপনি অলওয়েজ চিন্তা করবেন, নো সার্টিফিকেট। আমি আমার 2010 সাল 11 সাল থেকে আমি ফ্রিল্যান্সিং লাইফে আছি, চাকরি করেছি টিএমএসএসে 5 বছর, একটা প্রতিষ্ঠানে কন্টিনিউ চাকরি করছি ক্রিয়েটিভ ডিরেক্টর হিসেবে, আর একটা প্রতিষ্ঠানে আহ, আমাকে ইনভাইট করেছে বাড়ি থেকে কাজ করার জন্য। এটা একটা বড় একটা গ্রুপ অফ কোম্পানি, ফাইন গ্রুপ। তো সেইখানেও কাজ করার জন্য ইনভাইট করেছে, বাট বিলিভ মি, আই হ্যাভ নো এনি সার্টিফিকেট। আর আমি কখনো কোথাও সার্টিফিকেটের জন্য দৌড়াই না, আমি অলওয়েজ স্কিল অর্জন করার জন্য দৌড়াইছি, এবং অ্যাট ফার্স্ট রিসার্চ করেছি কেন আমার এই জিনিসটা দরকার। সো আপনার আগে থেকেই বুঝতে পারছেন এবং এটা নিয়ে আহ, আগে থেকেই শেখার চেষ্টা করছেন, অবশ্যই আপনি এটার ভ্যালুটা জানেন। আপনি গ্রাফিক ডিজাইনের ভ্যালুটা জেনেই এই গ্রাফিক ডিজাইনের কোর্সে যাচ্ছেন।
আসছেন কিনা এটা কি আমার হ্যাঁ is that অবশ্যই clear? অবশ্যই, এবং আমার এটাই ভালো লাগে। আমার ফ্রেন্ড গুলো আমাকে বললো যে প্রোগ্রামিং শিখতে, কোড করতে, ওয়েব ডেভেলপমেন্ট 2-4 দিন পরে আমার মাথা খারাপ হয়ে গেছে, আমি আর পারতেছিলাম না, কিন্তু আমি ডিজাইনটা মোটামুটি অ্যাবজর্ব করতে পারবো, আমি বুঝতে পারছিলাম আচ্ছা, কারণ এটা আজকের ক্লাসটা মূলত আমাদের এই যে আলাপচারিতা এটাই মেন ক্লাস, আর কিছু না। তবে ভাই আমি আমার লাইফে আমার অর্গানাইজেশন আমাকে ট্রেনিং করাইছিল, অর্গানাইজেশনে চাকরি করার জন্য আমাকে ট্রেনিং করতে হয়েছে, টিওটি বলে, ট্রেনিং অফ ট্রেনার্স, ওটা ফর্মালিটিস করাইছিল, এছাড়া আমি ট্রেনিংয়ে বসি নাই। তো দিস ইজ দ্য রিয়েলিটি। আপনি যেইভাবে প্রথম থেকে শেখা শুরু করছেন, এইটা যার মধ্যে থাকবে সে যে কোনো জায়গায় শিখতে যাক, গেইন করবে ইনশাল্লাহ। মোট কথা নিজের চেষ্টাটা থাকতে হবে। আচ্ছা, তো রিহান, আপনার থেকে শুনে শেষ করব যে গ্রাফিক ডিজাইনটা কি, আপনি এটা আপনার ইয়াতে বলেন। গ্রাফিক্স ডিজাইন বেসিক্যালি হলো আহ, অনেকগুলো পোর্শন আছে, লাইক দুই টাইপের হতে পারে। একটা হলো ভেক্টর আর্ট হতে পারে, তারপরে পিকচার টাইপের যেগুলো হতে পারে। ফটোশপ দিয়ে যেটা করে ওটা হলো পিকচার টাইপের, ওগুলো হলো রেজুলেশন ফাটে যায়। আর ভেক্টর আর্ট যেগুলো বড় বড় পোস্টার ব্যানারে করবে, ওগুলো হলো ভেক্টর পিকচার ফাটবে না। তো এটা দিয়ে অনেকগুলা ডিজাইন করা সম্ভব, এবং অনেক রিয়েলিস্টিক ডিজাইন হলো গ্রাফিক্স ডিজাইনের মাধ্যমে করা সম্ভব। বড় বড় পোস্টার ব্যানার সবকিছুই এই গ্রাফিক্স ডিজাইনের মাধ্যমে বানানো সম্ভব আর কি। বেসিক্যালি গুগল, মাইক্রোসফট, তারপরে যেখানেই হলো বড় বড় লোগো টোগো, সবগুলাতেই একটা করে ডিজাইনার অবশ্যই, কিছু ডিজাইনার অবশ্যই লাগে গুগলে জব করার জন্য বা মাইক্রোসফটে জব আচ্ছা, করার জন্য। বুঝতে তাদের পারছি। আমি আসলে যে উত্তরটা আশা করছিলাম সেটা এরকম না, সেটা হচ্ছে আসলে আমি চাচ্ছিলাম গ্রাফিক ডিজাইনটা কি এটা জানার জন্য, গ্রাফিক ডিজাইনের কাজ দিয়ে কি কি করা যায় এইটা। এটা বলতে বেসিক্যালি ডিজাইন আর কি, মানে এমন কিছু যেটা মানে হাতে আঁকা যাইতো, যেটা আগে, ওটা এখন কম্পিউটার মাধ্যমে আঁকা আর কি, এরকম কিছু একটা। আচ্ছা, আপনি কখনো গুগলে সার্চ দিয়েছিলেন হোয়াট ইজ গ্রাফিক ডিজাইন? না, এটা সার্চ দেওয়া হয়নি গ্রাফিক ডিজাইন। প্রিন্স তৌফিক বলছেন গ্রাফিক ডিজাইন মানে নকশা করা। হ্যাঁ, এরকম কিছু একটা, হ্যাঁ। আচ্ছা, হ্যাঁ, সো মামুন ভাই, জি মামুন ভাই, জি শুনতে পাচ্ছি, বলেন ভাই। জি আমাদের নাকি খোঁজ করছেন শুনলাম। ও কোন আচ্ছা, বিষয়ে? ওই বিষয়টা ওই যে আহ, একজন মানে ট্রান্সফার হতে চেয়েছিল, বাট সে আর ট্রান্সফার হবে না। তিনি হচ্ছে নাম কি তার? তিনি হচ্ছে যে, আপনার নামটা যেন এবাদিল্লাহ রানা নাকি? আল মুসাব্বির আসিফ। ও, আল মুসাব্বির আসিফ। তো আমি মুসাব্বির কমেন্ট করে আসিফ। দিয়েছি ভাই, ওইখানে দেখবেন হ্যাঁ, comment করে দিয়েছি। জি, কমেন্ট করে দিয়েছিলাম, সেটা দেখে আমি অলরেডি করে দিয়েছি, অসুবিধা নেই। আচ্ছা, আর আরেকজন জিজ্ঞাসা করেছিল যে আমি কালকে থেকে কোথায় ক্লাস করব, অর্থাৎ যে মানে সকালের ব্যাচে যেতে চাই, এরকম একজন জিজ্ঞাসা করেছিল। নাম কি তার? জি বলেন ভাই, আপনি যে আছেন। ভাই আমি বলছিলাম যেহেতু মানে লিস্টটা নাম বলবেন আগে, রাশিদ নাম হাবিব, বলেন। হুম, মোহাম্মদ হুসাইন আব্দুল্লাহ, রাশিদ হাবিব। মোহাম্মদ হোসেন আব্দুল্লাহ। জি, আপনাকে অলরেডি সকাল ব্যাচে শিফট করে দিয়েছি। সকাল ব্যাচের আজকে যেভাবে মেইল পেয়েছিলেন বিকালে ক্লাস করার জন্য, সকাল ব্যাচে ক্লাস করার জন্য এখনই আপনাকে মেইল পাঠানো হবে। আচ্ছা আচ্ছা, মানে গুগল সেটাকে আর কি জানার জন্য যে ক্লাসরুমে কিভাবে গুগল ক্লাসরুমে জয়েন হবেন এটার মেইল পাঠানো হচ্ছে। আচ্ছা আচ্ছা কিছুক্ষণের মধ্যে আপনি মেইল পেয়ে যাবেন। আচ্ছা ভাই, ঠিক আছে। ওকে, আর কিছু? না না ভাই, সেটাই আর কি, যে আগামীকালের মধ্যে চেঞ্জ হচ্ছি না আরো দেরি হবে সারি। না, যত দেরি হবে তত আমাদেরও লস, আপনাদেরও লস। হ্যাঁ হ্যাঁ, সেজন্যই আর কি করে দিচ্ছিল। আচ্ছা ভাই, থ্যাংক ইউ। ওকে। তো এটাই এই জন্যই ভাই। আচ্ছা ভাই, আরেকটা কথা ছিল, মানে বলতে চাচ্ছিলাম, মানে সকাল বেচে মানে ক্লাস শুরু কখন? সকাল 9টা থেকে 1টা পর্যন্ত। 9টা থেকে 1টা পর্যন্ত। জি, সকাল 9টা। তাহলে বিকালেই ঠিক আছে আমার জন্য। আচ্ছা, স্যার ওখানে যদি আগ্রহ ট্রান্সফার হতে চায় তাহলে আমি যেতে চাই আসলে। আপনি যেতে চান? নাম কি আপনার? বলেন। খাদিজা, বুঝিনি। উম্মে খাদিজা। উম্মে খাদিজা। জি জি ঠিক আছে, আমি পাঠিয়ে দিলাম। জি। আর কেউ আছেন? জি স্যার, বিপুদাস কাজল স্যার। এরা আবার নতুন করে বের হচ্ছে কিভাবে বুঝলাম না। প্রথমে তো বলছিলাম স্যার আগে
নাম কি? যদি আগে বলে থাকেন তাহলে এন্ট্রি করা আছে, আবার বলার দরকার নেই। নাম কি? আচ্ছা তাহলে সমস্যা নেই। দীপু দাস কাজল স্যার, বলছিলাম এর আগে অবশ্য। বিপদ আসটা বলতে আগের বারে বলছেন। হ্যাঁ সেটাই তো হয়েছে তো, জি জি। হয়েছে তো, অসুবিধা নেই। আচ্ছা স্যার, সমস্যা নেই। আর কেউ কে আছেন নাই, আপনাদের আর মনে পছন্দ হয় কেউ নাই। অনুযায়ী? আর এদিকে সময় না নেই। পছন্দ অনুযায়ী, যে আপনাদের পছন্দ অনুযায়ী কিন্তু শিফট করে দেওয়া হয়েছে। এরপরে যদি কেউ অ্যাবসেন্ট থাকে তাহলে কিন্তু তার খবর আছে। আচ্ছা ভাই, একটা ছোট কোশ্চেন ছিল, মানে বলেন। আমার রুটিনটা কি কি একটু বলা যাবে? মানে রুটিনটা, রুটিন হচ্ছে প্রতিদিন দুপুর 2টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত, শুধুমাত্র শুক্রবার আপনি বন্ধ পাবেন। ক্লাস শুরু করি, সময় কম আছে, 5টা 11 আছে বাজে। রাশেদ ভাই আছে, সমস্যা নাই, আপনাদের জন্য সব সময়। আচ্ছা, তো রাশেদ ভাই কি লিভ করছেন? ঠিক আছে, রাশেদ ভাই leave করছেন। আচ্ছা, এখন আমরা যে কোথায় ছিলাম? আচ্ছা, গ্রাফিক ডিজাইন কি, তাই তো? কার সাথে কথা হচ্ছিল? আচ্ছা, আছেন তো অনেকেই। আর কেউ কিছু বলতে চান? জি স্যার। আর কেউ কিছু বলবেন? গ্রাফিক ডিজাইনটা কি? খাদিজা? আচ্ছা, জি স্যার। আপনি কি বলতে চান কিছু? জি, আসলে গ্রাফিক ডিজাইন সম্পর্কে আমি যেটা মত পোষণ করি সেটা হলো, আমার কাছে মনে হয় যে ডিজাইন বলতে আসলে সাজানো গোছানো, মানে সাজিয়ে গুছিয়ে কিছু উপস্থাপন করা, আর নিজের ক্রিয়েটিভিটি। আর গ্রাফিক ডিজাইনের সাথে তো মানে ডিজাইন এন্ড ক্রিয়েটিভিটি দুইটাই আছে। তো নিজের সৃজনশীলতার মাধ্যমে সাজিয়ে গুছিয়ে কিছু উপস্থাপন করাকেই আমার কাছে মনে হয় যে এটা গ্রাফিক ডিজাইন। জি, শেষের সেন্টেন্সটা আবার একটু বলবেন। মানে নিজের ক্রিয়েটিভিটি বা নিজের সৃজনশীলতার মাধ্যমে কোনো কিছু সাজিয়ে গুছিয়ে মানে আকর্ষণীয় ভাবে উপস্থাপন করাটাই হলো গ্রাফিক ডিজাইন, আমার কাছে এটাই মনে হয়। ঠিক আছে, অনেকটা বেটার অ্যান্সার, ধন্যবাদ, সুন্দর হয়েছে। আচ্ছা, তো গ্রাফিক ডিজাইন, আমি এর আগে কার সাথে কথা বললাম? না, রাশিকের আগে রিয়ান নাকি? শাহরিয়ার রায়হান। হ্যাঁ, শাহরিয়ার রিয়ান। আপনাকে যে লিস্টে কথা বলছি, এটা তো ওই যে জি স্যার। আচ্ছা, শাহরিয়ার রিয়ান। জি স্যার, আছে স্যার। হ্যাঁ, তা তো আছেন। আচ্ছা, এটা কি? শাহরিয়ার রিহান। তো গ্রাফিক ডিজাইন, আপনাদের দৃষ্টিকোণ থেকে আমি শুনলাম গ্রাফিক ডিজাইনটা কি, বাট সরি, আপনি যদি কখনো গুগলে কি সার্চ দিয়েছিলেন হোয়াট ইজ গ্রাফিক ডিজাইন? রাশিক, রাশিক বা আপনারা কেউ দিয়েছিলেন কিনা, বা আমি বলার না পরে? স্যার, কখনো সেভাবে সার্চ জি করা স্যার। হয়নি। আপনি বলার পর বাট এটা দেওয়াটা উচিত ছিল ভাই। আচ্ছা, এটা না, বাদ দেন, গ্রাফিক ডিজাইনের কাজটা সম্বন্ধে রিসার্চ করা স্যার আপনি এটা বলার উচিত। আগে দিছি। যাই হোক, দিছেন একজন। আচ্ছা, ধন্যবাদ। তো সেখানে আপনারা এখনো যদি গ্রাফিক ডিজাইন, হোয়াট ইজ গ্রাফিক ডিজাইন লিখে সার্চ দেন, আমরা একটু দেখি। কানে থাকবে সবসময়, আমি এরকম ক্লাস করতে পারবো, ঠিক ইজ না? গ্রাফিক ডিজাইন, ওকে। তো আমার স্ক্রিনটা মনে হয় কালকে কিনে শেয়ার আছে। আচ্ছা, কথা না বলি আমরা, হ্যাঁ, খোলসের বোর ডিজাইন। আচ্ছা, আপনারা আমার স্ক্রিনটা দেখতে পাচ্ছেন? তো আমরা হলাম কণা তত্ত্ব, তরঙ্গ তত্ত্ব, কোয়ান্টাম তত্ত্ব, তড়িৎ চুম্বক তত্ত্ব, এগুলো পড়ছিলাম কতদিন, ঠিক আছে? আচ্ছা, কোয়ান্টাম তত্ত্বটা কি বেসিক্যালি বলো তো? এই শাহের ভাই, বলছে আপনি আসলে মিটটা বুঝতে পারছি না, মিউট করেন। হ্যাঁ ঠিক আছে। আচ্ছা, ও মনে হয় প্রাইভেট পড়াচ্ছে। কোয়ান্টামে চলে গেছে কি, আমি আসলে বুঝলাম না। আচ্ছা, একটু মিউট করেন, নয় যেন না হয়। ওকে ভাই, গ্রাফিক ডিজাইন কি, আমি একসময় গ্রাফিক, হোয়াট ইজ গ্রাফিক ডিজাইন এরকম দেখে সার্চ দিয়ে দেখতাম, দেখে দেখে না কি লেখে এগুলো সব,
তো যাই হোক, সেই সংজ্ঞা থেকে আমি যেটা বুঝতে পারছি, তো গ্রাফিক ডিজাইন হচ্ছে লেখা, চিত্র, শেপ বা কালার বিভিন্ন কিছু সমন্বয়ে যে ভিজুয়াল প্রেজেন্টেশন তৈরি করা হয় তাকে গ্রাফিক ডিজাইন বলে। বাট আমি এটা নিয়ে আরও একটু চিন্তা ভাবনা করলাম যে না, মনে হয় এরকম হওয়ার কথা না। তো অ্যাট দ্য মেন টাইম আমি যেটা পেলাম, গ্রাফিক ডিজাইন ইজ এ সায়েন্স। গ্রাফিক ডিজাইন ইজ এ সায়েন্স। গ্রাফিক ডিজাইন ইজ ইমোশন ডিজাইন। এই শব্দগুলো শুনেন। গ্রাফিক ডিজাইন ইজ এ সায়েন্স, গ্রাফিক ডিজাইন ইজ এ ইমোশন ডিজাইন। বলতে পারেন ইমোশন ডিজাইন কেন? কারণ গ্রাফিক ডিজাইন বা ডিজাইন জিনিসটাই ইউজার বা ভিউয়ারের ইমোশন নিয়েই কাজ করে। সো ইমোশন নিয়ে কিভাবে কাজ করে, চলুন আমরা একটু অ্যাডোবি ফটোশপের এই ইমেজটার দিকে তাকাই, যেটা আমরা দেখানোর জন্য ওপেন করেছি। একটু লক্ষ্য করেন, আপনারা এটা কি দেখতে পাচ্ছেন? একটা ফ্লেয়ার। এটা গ্রাফিক ডিজাইনের একটা কাজের নাম হচ্ছে ফ্লেয়ার। তো এইখানে আমরা একটা কি দেখতে পাচ্ছি? লোগো দেখতে পাচ্ছি, ঠিক আছে? আচ্ছা, এইখানে একটা হাইলাইটেড কোনো একটা ওয়ার্ড দেখতে পাচ্ছি, এইখানে দেখতে পাচ্ছি হেডলাইন, এখানে একটা সাব হেডিং, এখানে কিছু টপিক। ওকে, এখন এই যে কোম্পানির যে নামটা, এটা সবার উপরে কেন রাখছে, এটা কি বলতে পারবেন কেউ? দুই একজন একটু মিউট ছেড়ে দেন, শুধু কমেন্ট করলে স্যার ওটা হচ্ছে কোনো কোম্পানির হচ্ছে পরিচিতি স্যার, পরিচিতি, একটা কোম্পানিটা লোগো। থেকে মানুষ চিনবে স্যার, ওটা হচ্ছে পরিচিতি। আচ্ছা আচ্ছা, তার আগে আমার দৃষ্টিকোণ থেকে আমি গ্রাফিক ডিজাইনের একটা সংজ্ঞা দিই। হ্যাঁ, গ্রাফিক ডিজাইন ইজ এ প্রসেস অফ সলভিং প্রবলেমস ইউজিং ভিজুয়াল কমিউনিকেশন টুলস। সরি, আমি ইংরেজিতে বলছি, বাংলায় বলি। গ্রাফিক ডিজাইন হচ্ছে এমন একটা প্রক্রিয়া, যেই প্রক্রিয়ার মাধ্যমে বা যেই বিজ্ঞানের মাধ্যমে বা যে সায়েন্সের মাধ্যমে আমরা একটা বিশেষ পদ্ধতিতে কিছু কমিউনিকেশন, ভিজুয়াল কমিউনিকেশন টুলসগুলো বা ভিজুয়াল কমিউনিকেটিভ অবজেক্টগুলোকে ব্যবহার করে একটা সমস্যার সমাধান করি বা একটা সমস্যার সমাধান করা হয়, তখন সেটাকে বলে গ্রাফিক ডিজাইন। এবং কিসের মাধ্যমে বলছি? ভিজুয়াল অবজেক্ট বা ভিজুয়াল কমিউনিকেশন টুলসের মাধ্যমে কি করা হয়? সমস্যা সমাধান করা হয়। তো কিসের সমস্যা সেটা? ওই ডিজাইন এবং ডিজাইনটা যে দেখতেছে তাদের মধ্যে যে মেসেজটা প্রদান করা হয়, অর্থাৎ আমি এই ডিজাইনটা আমার ভিউয়ারকে আমি কি বুঝাইতে চাচ্ছি, এই যে মধ্যবর্তী যে বার্তা বা মেসেজটা প্রদান করে, এই বার্তা প্রদানের মাধ্যমে একটা সমস্যার সমাধান ঘটে। এই প্রসেস বা প্রক্রিয়া বা এই সায়েন্সটাকেই বলা হচ্ছে গ্রাফিক ডিজাইন। সো আমি আরও একটু ক্লিয়ার করছি। এইখানে সর্বপ্রথমে এই কোম্পানির নামটা কেন দিছে, এটা হচ্ছে গ্রাফিক ডিজাইনের টেকনিক। আমি গ্রাফিক ডিজাইনের জন্য এই টুলস ব্যবহার করে এই যে এরকম শেপ বানাবো, তারপরে এখান থেকে লেখা দিয়ে এইখানে লিখলাম, তার নিচে ট্যাগলাইন দিয়ে একটা লোগো বানিয়ে ফেললাম, লোগোটা এখানে দিলাম, ওইখানে এটা করলাম। নো, দিস ইজ নট গ্রাফিক ডিজাইন। গ্রাফিক ডিজাইন ইজ এ সায়েন্স অ্যান্ড ইজ এ ইমোশন ডিজাইন। আমার ডিজাইনটা বা আমার ডিজাইন মানে কি? সাজানো, সাজিয়ে গুছিয়ে সুন্দরভাবে উপস্থাপন করা। সো আমার এই ডিজাইনটাকে আমি এমনভাবে উপস্থাপন করব একজন ইউজারের কাছে, যাতে আমার এই ডিজাইনের উদ্দেশ্যটা সফল হয়। এই ডিজাইনটা কেন করা হয়েছে? এই যে ধরেন এটা একটা ফ্লেয়ার, বা এই ফ্লেয়ারটা কেন ডিজাইন করা হয়েছে একটু বলতে পারবেন কেউ? আচ্ছা, আমি বলছি, এই ডিজাইনটা করা হয়েছে একটা কোম্পানির কিছু তথ্য বা ডিটেলস তাদের কাস্টমার বা ইউজার বা পাবলিকের কাছে পৌঁছে দেওয়ার জন্য। কি তথ্য?
যে এই কোম্পানি কি কাজটা করে। আচ্ছা, এই কাজটা কোম্পানি এই ডিজাইনটা কেন করলো, তার কি দরকার ছিল, তার কাজের কথাগুলো এই লোকদের জানানো বা কাস্টমারদেরকে জানানো। কারণ তারা জানলে কি হবে, তাদের কোম্পানির প্রতি আকৃষ্ট হবে, সেখান থেকে পণ্য ক্রয় করবে, অর্থাৎ তারা পণ্য বিক্রয়ের সমস্যায় ভুগতেছিল। ইজ দ্যাট ক্লিয়ার? বিজ্ঞাপনের জন্য। দেন তারা কি করলো, একটা ডিজাইন করলো, পাবলিকের কাছে পৌঁছিয়ে দিল, পাবলিক সেটাকে অ্যাকসেপ্ট করলো, দেখলো, ও আচ্ছা এরকম, দেন কি কি আছে এখানে, হ্যাঁ এখানে ওইটা, এখানে ওইটা, ও আচ্ছা সুন্দর, কোম্পানিটা মনে হয় ভালোই হবে। এই যে কাস্টমারের সাথে এই কোম্পানির কিন্তু একটা সংযোগ তৈরি হয়ে গেল, কোম্পানিকে তার ভালো লাগলো, তার থেকে প্রোডাক্ট নিল বা তাদের সাথে একটা সম্পর্ক বা ডিল তৈরি করলো। তাহলে ওই কোম্পানির কি প্রয়োজন ছিল বা কি সমস্যা ছিল? সমস্যা ছিল এইটাই যে তারা গ্রাহকদের সাথে কমিউনিকেট করতে পারছিল না। তারা কি করতে পারছিল না, তাদের প্রোডাক্ট বা প্রোডাক্টের বিক্রয় বা সেল এটা কম হচ্ছিল। এটা বৃদ্ধি করার জন্য, মানে কম হওয়ার সমস্যা যেটা, এটা বৃদ্ধি করার জন্যই তারা এই যে সমস্যায় পড়েছিল, আমাদের এই ডিজাইনের মাধ্যমে আমরা সেই সমস্যাটার কি করলাম, সমাধান করলাম কিনা। কি বোঝা গেছে কি আমার কথাটা? দ্যাটস ওয়াই গ্রাফিক ডিজাইন হচ্ছে একটা প্রবলেম সলভিং এর প্রসেস। এই জন্য বলা হচ্ছে গ্রাফিক ডিজাইন ইজ এ প্রবলেম সলভিং প্রসেস বা সায়েন্স। আমার কথা কি বোঝা গেছে? ইজ দ্যাট ক্লিয়ার? জি স্যার। ইমোশনাল সায়েন্স কেন বললেন একটু ক্লিয়ার করলে ভালো হতো। জি, ইমোশনাল সায়েন্স কেন বললেন সেটা একটু ক্লিয়ার করলে ভালো হতো। আচ্ছা, ইমোশনাল সায়েন্স কেন বললাম, গুড কোশ্চেন, আই লাইক দ্যাট। আচ্ছা ভাই, এই যে ডিজাইনটা দেখতেছেন, আপনি সবার আগে এখান থেকে কি দেখবেন বলেন তো? আমার তো সেটা বিল্ডিং করছে, আপনার চোখে বিল্ডিংটা পড়ছে? বিল্ডিং গুলো সব ছবিটা। ওকে, গ্রেট। দেন হেডলাইন, জি ডেডলাইন হেডলাইন লোগো। তারপরে পড়ছে কোম্পানি। আমার চোখে স্পেশালি এই মানে কালারটা ফুটে উঠছে প্রথমে। আচ্ছা, কালারটা ফুটে উঠছে। যাক, এক একজনের কাছে এক একটা বিষয় ভালো লাগছে, বাট একজন বলল বিল্ডিং, সর্বপ্রথম বিল্ডিং এর কথা বলছে। তো যখন এইটা বিল্ডিংটা দেখলো, তখন ইউ হ্যাভ টু রিয়ালাইজ দ্যাট দিস ইজ এ রিয়েল এস্টেট কি ফ্লেয়ার, রিয়েল এস্টেট কোম্পানির ফ্লেয়ার, যারা হোম ব্যান্ড এগুলো নিয়ে বিজনেস করে। ঠিক আছে? সো যখন এটা পাওয়া মাত্রই একজন ব্যক্তি বুঝতে পারলো যে হ্যাঁ, এটা তাহলে রিয়েল এস্টেট ইয়ার ফ্লেয়ার, তাহলে কি ডিজাইনারের উদ্দেশ্যের সাথে ক্লায়েন্ট বা গ্রাহকের উদ্দেশ্য কিন্তু মিলে গেছে। ডিজাইনার যা বুঝাইতে চাইছে, ইউজার কিন্তু সেটা বুঝতে পারছে। তাহলে কি ডিজাইনার, হ্যাঁ ডিজাইনার কি তার উদ্দেশ্যটা সম্বন্ধে জানে, জি কাস্টমারের উদ্দেশ্য সম্বন্ধে জানে, অর্থাৎ তার মনের খবরটা রাখে। ইউজাররা কি অ্যাকসেপ্ট করতে পারে, কোন জিনিসটাকে আগে দেখে তারা এই আমার ফ্লেয়ারটার উপরে ফোকাস করবে, এটা জানে ডিজাইনার। দ্যাটস ওয়াই দ্যাটস দ্য রিজন ডিজাইনার ইউজড দ্যাট বিল্ডিংস। ওকে, দেন আপনি দেখেন হেডলাইন। তো সর্বপ্রথম কিন্তু বড় লেখাগুলো চোখে পড়ে আমাদের। হেডলাইনটা দেখবো, হেডলাইন দেখার পর আচ্ছা হেডলাইন, এটা বড় বড় লেখা, কি লিখছে, ও এটা হচ্ছে অমুক কোম্পানির একটা বিশেষ কথা লিখছে যে তারা কি করে, রিয়েল এস্টেট বিজনেস করে এবং ভালো একটা অফার তারা দেয়। তো এটা পরে আচ্ছা তাহলে তো ভালোই, দেখি তো এই কোম্পানির সম্বন্ধে আরও কিছু জানি। তো এইখানে আরও কিছু কি পয়েন্ট আছে, সেগুলো এর চাইতে একটু ছোট। তখন কি ওই কি মূল কি পয়েন্টটা পড়তেছে, পড়ার পর তো তাহলে এখানে কিছু ফিচার দেওয়া আছে, দেখি ফিচারগুলো একটু দেখি। হ্যাঁ, ফিচারগুলো দেখতেছে, হ্যাঁ ভালো তো। দেন আরও ইন ডিটেইলসে যেই লেখাগুলো দিছে সেইগুলো আরও একটু ছোট। ওকে, জি দেন ইউজার চিন্তা করবে আচ্ছা এই ব্যক্তির সাথে কমিউনিকেট কিভাবে করা যায়, বা এর মধ্যেও দেখতে পারে যে কোন কোম্পানি, এটা নামটা কি দেখি, বা প্রথমেই এসে অনেকে দুই একটা বিষয় দেখার পরে নামে চলে যাবে। দ্যাটস মিনস প্রথমে এটা বড় লেখা আছে, হেডলাইন পড়বে ইউজার প্রথমে এসে, দেন এখানে লোরাম এটা দেখবে, মানে এই সাব হেডিংটা দেখবে, দেখে কিছু ফিচারের হেডিংগুলো দেখেই দেখবে কোন কোম্পানি, দেখি তো আচ্ছা এই কোম্পানি, ঠিক আছে তাহলে দেখি আরও একটু পড়ি। আচ্ছা পড়ার পর তাহলে এই কোম্পানির সাথে এখন কন্ট্যাক্ট করব কিভাবে, দেখেন এই কন্ট্যাক্ট অ্যাড্রেসটা কত ছোট।
জি আমার কথা কি বুঝতে পারছেন? তো কেন এই কাজগুলো ডিজাইনার করলো? ডিজাইনার তো পারতো ইমেলটাকে বড় করে দিতে, কারণ ইমেল ইজ মেন। ইমেলের মাধ্যমে তার সাথে যোগাযোগ করতে হবে। গুড, জি, জি। ডাইরেক্ট একজন ইউজার আপনার ফ্লেয়ারটা দেখেই ডাইরেক্টলি আপনার ইমেলে যা কিন্তু হিট করবে না, ও এখানে ইমেল দিছে আগে ইমেলে হিট করব নাকি, না আগে জানবো সেই কোম্পানির সম্বন্ধে। আমি কি কথা বুঝাইতে পারছি? জি তাহলে কি একজন ডিজাইনার একজন ইউজারের বা যে ডিজাইনটা দেখবে বা যে কাস্টমার তার ইমোশনটা জানে কি জানে না? এখন কি ক্লিয়ার হয়েছে যে কেন এটা ইমোশনাল ডিজাইন, মানে গ্রাফিক ডিজাইন ইজ এ ইমোশন ডিজাইন? ক্লিয়ার? জি স্যার। কেউ কি সরি বলছে? কেউ কি সরি বলছে? সরি শুনলাম নাকি? এখানে কিন্তু সরি জি স্যার বলেছে। জি স্যার, সরি। ওকে, না যাক, আপনারা বুঝতে পারছেন তো। এটা আসলে খুব জটিল কোনো বিষয় না, বাট একটু চিন্তা করে কাজ করতে হবে, এটা হচ্ছে মূল বিষয়। তো আধা ঘন্টা সময় আছে, এই আধা ঘন্টা সময়ের মধ্যে আপনাদের আমি এখন কি দেখাই সেই চিন্তা করতেছি। অল্পেই তো বেশি সময় পার হয়ে গেছে। তো এনিওয়েজ, আমরা খুব যেহেতু সবার সফটওয়্যারগুলো ইনস্টলেশন ঠিক মতো হয় নাই, যার জন্য খুব বেশি ইয়া করছি না। আচ্ছা, আমরা পরিচিতিটা দিয়ে দিচ্ছি। আমাদের অ্যাডোবি ফটোশপের এই যে ইন্টারফেসটা যেটা দেখতে পাচ্ছেন, এটা এরকম থাকে না, আমি একটু সাজিয়ে গুছিয়ে নিয়েছি। তো এখান থেকে প্রথমে মূলত রিসেট এসেনশিয়াল করে নিই। অ্যাট ফার্স্ট আপনি ইনস্টল দেওয়ার পরে এরকম দেখা যাবে। তো এইখানে লক্ষ্য করেন সবার উপরে যে বারটা আছে এটাকে বলা হয় মেনু বার। এবার দুই একজন একটু রেসপন্স করবে। মেনু বার। আচ্ছা, এর নিচে যে বারটা আছে এটাকে বলা হয় কন্ট্রোল প্যানেল। কি? কন্ট্রোল প্যানেল বা অপশন বার, দুইটা নাম আছে, আপনি দুইটাই ইউজ করতে পারেন, কন্ট্রোল প্যানেল অথবা অপশন বার। আর আরো একটা কাজ করবেন, আগামীকালকে আপনাদের যে অ্যাসাইনমেন্টটা থাকে প্রত্যেকটা টুলসের নাম আমার মুখস্থ যায়, এবং আমি যদি কাউকে বলি যে অমুক টুলসে যান, আমার বলতে দেরি যেতে যেন দেরি না হয়। ঠিক আছে? তাহলে স্যার কোন টুলস গুলো স্যার? এই যে বাম পাশে এটাকে বলে টুলস বার। এখানে যতগুলো টুলস আছে প্রত্যেকটা টুলসের নাম আপনি মুখস্থ করবেন। কিভাবে দেখবেন? টুলসের উপরে আপনার কার্সরটা নিয়ে গিয়ে রাখলে সেটার নাম দেখা যাবে। যেমন এখন দেখাচ্ছে মুভ টুল, এবং ব্র্যাকেটে তার শর্টকাটটা দেওয়া আছে ভি। ওকে, আচ্ছা, এরপরে ডান পাশে আমরা কিছু জিনিস দেখতে পাচ্ছি, কিছু প্যানেল দেখতে পাচ্ছি, কিছু প্লেটস দেখতে পাচ্ছি। এইগুলা হচ্ছে, এগুলাকে বলা হয় প্যানেল। ঠিক আছে? তো আপনারা লক্ষ্য করলে দেখতে পাবেন প্রত্যেকটা টুলস বা প্যানেল বা প্লেটের পাশাপাশি দুইটা ডাবল সাইডেড অ্যারো চিহ্ন আছে, ডাবল অ্যারো চিহ্ন। এই ডাবল অ্যারো চিহ্নগুলোতে এইগুলো হচ্ছে আপনার টগল মোডে কাজ করে, অর্থাৎ ক্লিক করবেন একবার ক্লোজ হবে, আবার ক্লিক করবেন ওপেন হবে। ঠিক আছে? বুঝতে পারছি কি? আচ্ছা, আর না বুঝলে আওয়াজ একটু বেশি ক্লিয়ার করার জন্য আচ্ছা, এখন একটু আমি জুম করে নিচ্ছি। ঠিক আছে? জুম করলে আপনাদের দেখতে সুবিধা হবে। একটু লক্ষ্য করেন। আচ্ছা, এই যে এইরকম যে অনেকগুলো প্যানেলস, এগুলো আমি যখন এক্সপ্যান্ড করব তখন এইরকম বড় হয়ে যায়, এবং আবার ক্লিক করলে কি হবে? স্কুইজড হয়ে যাবে। আচ্ছা, তো এই যে দেখেন উপরে একটু হালকা ডার্কার ডট 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 দেখা যাচ্ছে, দাগ। এইটা হচ্ছে এই প্লেটস গুলোকে ধরে এদিকে ওইদিকে সরানোর জন্য, অন্য জায়গায় সাজিয়ে রাখার জন্য। যেমন আমি এটা এখানে রাখলাম। আবার এইখানে একটা আছে, এই সরি, আমি এটাকে ধরে এখানে রাখলাম, আবার এটাকে ধরে এখানে রাখলাম। আমি সবগুলো একটা লিনিয়ার লাইনে নিয়ে আসলাম। ঠিক আছে? আচ্ছা, লিনিয়ার লাইনে নিয়ে আসার ফলে আমার যেটা সুবিধা হয় সেটা হচ্ছে আমি এই গ্রুপটার নামও জানতে পারি, ক্লিক করলে আবার বের হয়ে আসতেছে। এক্ষেত্রে কাজের ক্ষেত্রে একটু
সুবিধা হয়, বা যার যেরকম ইন্টারফেস সেট করে নিয়ে কাজ করতে সুবিধা হবে সে সেরকম করবেন, কোনো সমস্যা নেই। ঠিক আছে? জি। আচ্ছা, এখন এই যে আমি এগুলো যে এলোমেলো বা ঠিকঠাক করে গুছায় রাখলাম, এইটা আমি হয়তো এরকম 2-4টা এরকম টান দিছি, বা কোনো কারণে টান দিয়ে বের করে নিয়ে বড় করছি, এখানে সেখানে কাজের সুবিধার জন্য বের করছি। পরে আবার কি হয়েছে, এগুলো এইভাবে কেটেও দিয়েছি। এখন আমি এগুলো আনবো কোথায় থেকে আবার? কেউ বলতে পারবো? উইন্ডোজ থেকে ভাইয়া। উইন্ডোজ থেকে। আচ্ছা, উইন্ডোজ থেকে আমরা এখান থেকে নিয়ে আসতে পারবো, ক্লিক দিলে চলে আসবে। বাট যেটা যেখানে ছিল সেই জিনিসটা আর সেখানে পাওয়া যাচ্ছে না। তো আমি যদি চাই আমার আগের মতো অবস্থায় ফিরিয়ে নিয়ে আসতে, তাহলে উইন্ডোতে গিয়ে ওয়ার্কস্পেসে যাব এবং এখান থেকে রিসেট এসেনশিয়াল, অথবা এইখানে যাব, একই জিনিস, ওয়ার্কস্পেসটা এখানেও দেওয়া আছে, এই যে রিসেট এসেনশিয়াল, একই কথা, আগের মতো হয়ে যাবে। এইরকম আরো অনেকগুলো প্রিসেট ওয়ার্কস্পেস দেওয়া আছে, যেমন 3Dর জন্য একরকম দেওয়া আছে, তারপরে গ্রাফিক ডিজাইন, ওয়েব ডিজাইনের জন্য দেওয়া আছে। হ্যাঁ, এবং এখান থেকে ফটোশপ থেকে আপনারা কি কি ধরনের কাজ করতে পারবেন সেটাও কিছু আইডিয়া করতে পারবেন। যেমন 3Dর কিছু কাজ করা যায়, গ্রাফিক অ্যান্ড ওয়েব ডিজাইনের কিছু কাজ, মোশন গ্রাফিক্সের, পেইন্টিংয়ের, হ্যাঁ, ফটোগ্রাফি, মোশন গ্রাফিক্স অর্থাৎ ওই যে ভিডিওর যে কাজটা, ফটোগ্রাফি, এই কাজগুলো আপনি এখান থেকে করতে পারবেন। এবং সেই কাজের উপযোগী করে প্যানেলসগুলোকে পূর্ব থেকেই সেট করে দেওয়া আছে, এই জন্য এগুলোকে বলা হয় প্রিসেট ওয়ার্কস্পেস, অর্থাৎ পূর্ব থেকেই সেট করে দেওয়া ওয়ার্ক স্পেস। সো এসেনশিয়ালটা রেখে আপনি চাইলে এই ওয়ার্কস্পেসটাকে আবার সেভ করেও রাখতে পারেন, এটা অন্য একটা ক্লাসে দেখাবো নি। এই যে এই অপশন থেকে নিউ ওয়ার্কস্পেসে ক্লিক দিয়ে, ওকে। আচ্ছা, এ পর্যন্ত আমার কথাগুলো বুঝতে কি কারো কোনো সমস্যা হয়েছে? যদি হয় তাহলে একটু আওয়াজ দিবে, আর না ঠিক হলেও আছে স্যার, বলবে বুঝছি। জি স্যার সমস্যা নেই। সমস্যা নেই ভাইয়া। ওকে, ধন্যবাদ। এরপরে আমরা আজকের ক্লাসের টপিক রয়েছে আপনার সিলেকশন বেসিক, অর্থাৎ কোনো একটা নির্দিষ্ট এরিয়াকে ক্লিক অ্যান্ড ড্র্যাগ করে এইভাবে সিলেক্ট করা, বা ল্যাসো টুলের সাহায্যে এইভাবে ফ্রি হ্যান্ডলি সিলেকশন তৈরি করা, অথবা এই যে এখানে ম্যাজিক অন টুল আছে, এটার একটা ব্যবহার করা যেতে পারে। তো এগুলো হচ্ছে সিলেকশন টুল, এগুলো আমরা প্রজেক্ট ওয়াইজ কাজের সময় স্টেপ বাই স্টেপ আরও বিস্তারিত দেখব। বাট এখন আমি জাস্ট বেসিক প্রথম যে টুলসটা আছে এইখানে দেখেন রেক্ট্যাঙ্গেল, আর একটা হচ্ছে ইলিপস, একটা সার্কুলার আর একটা রেক্ট্যাঙ্গুলার, এটাই ডিফারেন্স এই দুটার মধ্যে। একটা রেক্ট্যাঙ্গুলার সিলেকশন তৈরি করে, আর একটা কী করে, সরি, এটা সার্কুলার সিলেকশন তৈরি করে, আর এটা হচ্ছে রেক্ট্যাঙ্গুলার সিলেকশন তৈরি করে। তো এই সিলেকশন নিয়ে আবার এই যে এইখানে কিছু কন্ট্রোল আছে, আপনারা লক্ষ্য করেন যে কোনো টুলস সিলেক্ট করেন না কেন সেই টুলসের কিছু প্যারামিটারস এখানে শো হবে। এই যে ল্যাসো টুল নিছেন, এটার ফেদার কত দিবেন, তারপরে হচ্ছে এই যে এটা হচ্ছে আপনার ওই সফট এজ হবে নাকি হার্ড এজ হবে সেই ইয়েটা আছে। প্রত্যেকটা টুলসের আলাদা আলাদা প্যারামিটার আসবে, অর্থাৎ আমরা এটাকে একটা ওই কি বলে গিটার আছে না, গিটারের সাথে একটু তুলনা করতে পারি, গিটার যেগুলা বাজায় গান করে আর কি। তো গিটারের এক জায়গায় বাজায়, কন্ট্রোলটাকে কিন্তু থাকে আর এক জায়গায়, অর্থাৎ মাথায় যত বেশি টাইট দেয় তত বেশি টনটন আওয়াজ করে কি না। তো উপর থেকে যেমন কন্ট্রোল করে, এই টুলসগুলোর ক্ষেত্রেও তাই, আপনি যে টুলসটা সিলেক্ট করবেন তার বিভিন্ন প্যারামিটারস বা সেটিংসগুলো আপনি এখানে উপরের এই যে এইবারে কন্ট্রোল প্যানেল বা অপশন প্যানেলে পেয়ে যাবেন। ওকে, ক্লিয়ার? আচ্ছা, এখন আমরা এই জুম ইন বা জুম আউট সম্বন্ধে একটু দেখব এবং সিলেকশন নিয়ে কালার অ্যাপ্লাই করাটা দেখব। একটু লক্ষ্য করি,
এর সাথে আরো একটা জিনিস আমাদের একটু টাচ না করলেই নয়, সেটা হচ্ছে লেয়ার। ফটোশপ সফটওয়্যারটা মূলত বিশেষভাবে তৈরি করা হয়েছে ফটো এডিটিং এর জন্য। এছাড়াও আরো কয়েকটা কাজের নাম আমি ওখানে দেখালাম, এগুলাও এখানে করা যায়। প্রিন্ট ডিজাইনের কাজগুলো করা যায়, 3D ডিজাইনের কাজ কিছুটা, বিশাল পরিসরে না, অল্প কিছু 3Dর কাজ করা যায়, মোশন গ্রাফিক্সের হালকা কিছু কাজ করা যায়। বাট এটা বেসিক্যালি সবচেয়ে মানে জনপ্রিয় যেই কাজের জন্য সেটা হচ্ছে ফটোশপ বা ফটো এডিটিং এর জন্য, ফটোশপিং বা ফটো এডিটিং যেটা বলে। এছাড়া আমরা বিভিন্ন ধরনের ফ্লেয়ার, ব্রোশিয়ার, বিজনেস কার্ড এবং আরো একটা জিনিস করে থাকি, সেটা হচ্ছে ওয়েবসাইটের পিএইচডি ডিজাইন। আমরা যে ওয়েবসাইটগুলো দেখে থাকি, আমরা যে কোনো ওয়েবসাইটে ইন্টার করি না কেন, এই যে এটাও একটা ওয়েবসাইট, এটাও একটা ওয়েবসাইট, ঠিক আছে না? এরকম যত ওয়েবসাইট আছে, এই ওয়েবসাইটগুলো কিন্তু প্রথমে আপনার আমার মতো একজন গ্রাফিক ডিজাইনার কি করে, প্রথমে ডিজাইন করে দেয়, দেন সেটা একজন কোডার সেই ডিজাইনটাকে নিয়ে সুন্দরভাবে সিএসএস, এইচটিএমএল বা অন্য অন্য ল্যাঙ্গুয়েজের মাধ্যমে বিশেষায়িত করে ওয়েবসাইটের উপযোগী করে বা ব্রাউজারের উপযোগী করে কনভার্ট করে ফেলে এবং সেটাকে ওয়েবসাইটের কাজে ব্যবহার করে বা কোনো কোম্পানির ওয়েবসাইটের জন্য ব্যবহার করে। তো এরকম সো কাজে ওয়েবসাইট ডিজাইনের যে পিএইচডি ডিজাইনটা, সেটাও এই ফটোশপ সফটওয়্যার দিয়েই করা হয়। তো আমরা কাজ সম্বন্ধে আরও নেক্সটে আরও কিছু জানবো, বাট এখন টুলসের দুই একটা ব্যবহার জানি। প্রথমটা হচ্ছে মুভ টুল। মুভ মানে কি? আরেকটা বিষয়, প্রত্যেকটা টুলসের নামের সাথে সাথে এইটার অর্থটা জানতে হবে। মুভ মানে আমরা সবাই জানি, আবার ভাইবেন না স্যার মুভের মানে শিখেছে আমাদের, তাই না? না, আসলে অন্য অন্য যে টুলসগুলো আছে, আপনারা যদি জানেন যে এই টুলসের নাম কি এবং এই নামের অর্থটা কি, সেক্ষেত্রে প্রায় অর্ধেক আপনার জানাই হয়ে যাবে যে এই টুলসটা দিয়ে কি কাজ করা যেতে পারে। ইজ দ্যাট ক্লিয়ার? আমার কথা কি বোঝা যাচ্ছে? ইয়েস আচ্ছা, এবং টুলসটা দেখার পরে টুলসের যে একটা চিহ্ন আছে, আইকন, যে আইকনটা বা চিহ্নটা ব্যবহার করেছে, এই চিহ্নটা দেখেও আপনাদের আইডিয়া করতে হবে যে হ্যাঁ এই টুলসটা দিয়ে কি করা যেতে পারে। ওকে, যখন আপনি এইরকম একটা রেক্ট্যাঙ্গুলার সিলেকশন টুল, যখন নামটা সম্বন্ধে জানলেন এবং এটা দেখতেও চারকোনা, সো রেক্ট্যাঙ্গুলার মানে চতুর্ভুজ, রেক্ট্যাঙ্গেল মানে চতুর্ভুজ, তাহলে রেক্ট্যাঙ্গুলার চতুর্ভুজ আকৃতির কি টুল? সিলেকশন টুল। তাহলে সিলেকশন মানে কোনো কিছুকে নির্বাচিত করা, সিলেক্টেড করা, দেন তাকে আমি যা ইচ্ছা তাই করতে পারি। লাইক আমি যদি কাউকে ধরে টান দিতে চাই, তাহলে হয়তো তার হাতটা ধরে টান দেবো, অর্থাৎ তাকে আমি সিলেক্ট করে নিয়ে দিলাম টান। তো আপনি সিলেকশন করার পরে সেটাকে কাট, কপি, পেস্ট বা কালার অ্যাপ্লাই যা কিছু করতে পারেন। ওকে, তো এই ধরনের সিলেকশন, ব্লিঙ্কিং সিলেকশনগুলো আমরা এই দুইটা টুলস দিয়ে করতে পারি। এছাড়াও পেন টুল দিয়েও আমরা এরকম পাত করে কন্ট্রোল প্রেস করে ইন্টার দিলেও এরকম ব্লিঙ্কিং সিলেকশন তৈরি হবে, ঠিক আছে? এছাড়া বিশেষ বিশেষ কাজের সময় আমরা এই কুইক সিলেকশন টুলটা ব্যবহার করে থাকি। ফটোশপের ব্যাকগ্রাউন্ড রিমুভের ক্ষেত্রে এই টুলসটা অনেক ভালো একটা কাজ দেয়। এছাড়া ম্যাজিক অন টুলটা অনেক পুরাতন টুলস, যারা আগে থেকে ফটোশপ ব্যবহার করেন, যেমন এখানে ক্লিক করলাম, ওই কালারের সবগুলো সিলেক্ট হইলো আর বাড়তিটা ডিলিট করে দিলাম। সো এখানে আবার এই যে টুলসের যে কন্ট্রোলটা আমি একটু দেখাই, এখানে টলারেন্সটা যদি আমি একটু কমায় দেই, টলারেন্স মানে কি এর অর্থটা আপনাকে জানতে হবে। যেটাই দেখেন সেটার অর্থটা আগে জানেন, দেখেন আপনি মোটামুটি ইয়ে করে যাবেন, মানে জেনে যাবেন যে কি কাজ। দেখেন আমি যখন টলারেন্সটা কমিয়ে দিলাম, প্রথমে যখন সিলেকশন করছিলাম যখন 32 ছিল, যখন আমি ক্লিক করলাম এখানে 32 না কত ছিল এর আগে, অন্য টুলস আছে। এই যে দেখেন, লক্ষ্য করেন
এই যে এইদিকে এটাকেও কিন্তু ধরে নিছে, হ্যাঁ। তো যখন আমি টলারেন্সটাকে একটু কমায় দিলাম 20 বা 25 দিলাম, তখন দেখেন ওই দিকে ভিতরে কিন্তু আর ধরে নাই। তো আমি এখন এখান থেকে জাস্ট এই লেয়ারের একটা কপি করে নেই, এটা একটু পরে দেখাচ্ছি। আচ্ছা, যদি ডিলিট চাপ দেই তাহলে দেখবেন ব্যাকগ্রাউন্ড থেকে সিলেক্টেড অংশটুকু ডিলিট হয়ে গেছে যেখানে যেখানে ক্লিক করছি। তো এই টুলসটা সাথে একটু আমি বর্ণনা দেই। আপনারা এই যে জাদুর যে ছড়ি এটা দেখছেন না, পরীদের হাতে ইয়ে থাকে না, তারা থাকে না, আগে দেখছি আমরা আলিফ লাইলা, দেখছেন কে কে? দেখছি তো নাকি? আচ্ছা, এই যে আলিফ লাইলার মধ্যে দেখতাম আমরা পরী তায়েবা নাকি নাম খেয়াল নাই, ওই তারা দিয়ে জাদু করে দিত, ঠিক আছে না, জাদুর একটা ঝন্ডা। তো এইটা আগে এই টুলসটাই আগে ঝাঁটার মতো ছিল, এখন আবার সবকিছু উন্নত হয়েছে। তো তো এখন ধীরে ধীরে এটা ইয়ার মতো হয়েছে আর কি, জাদুর ছড়ি, ডিজিটাল জাদুর ছড়ি হয়ে গেছে। তো এইটা ক্লিক করা মাত্রই ওই ওয়ান্ড মানে কি, ওয়ান্ড মানে ঝন্ডা বা যাই হোক আপনারা দেখে নিয়ে, ক্লিক করা মাত্রই ওই সিমিলার কালারগুলো বা সেম কালারগুলো সিলেক্ট হয়ে যাচ্ছে, ঠিক আছে। দেন ডিলিট করলে ব্যাকগ্রাউন্ড ডিলিট হয়ে যাচ্ছে। তো এইটাও একটা সিলেকশন টুলস, ওকে। সরি, আচ্ছা আমি এদিকে যেতে চাচ্ছিলাম না, তারপরেও যাই। এই যে দেখেন ফটোশপ যেহেতু একটা লেয়ার বেস সফটওয়্যার, লেয়ারটা কি, স্তরস, লেয়ার অর্থ স্তর। আপনারা আমি যেটা বলছি যে অর্থ জানলে অটোমেটিক্যালি আপনারা অনেক কিছু 50% আপনার জানা হয়ে যাবে। আমার কথা কি বিশ্বাস হয়? জি স্যার। আচ্ছা, একটু বিবেচনা করে দেখুন। কন্ট্রোল জে দিলে, আচ্ছা মাইক্রোফোন ইয়াটা অফ করেন। আচ্ছা, একটা লেয়ারের আরেকটা কপি তৈরি করতে চাইলে আমরা কি করব, কন্ট্রোল প্রেস করে জে প্রেস করব, তাহলে ওই লেয়ারের আরেকটা আপনি মাইক্রোফোনটা বন্ধ করেন। স্যার কথা রিপিট হচ্ছে আপনার। না না, আমার কথা রিপিট হচ্ছে কারণ আপনাদের ওইখান থেকে আবার কথাটা রিপিট আসছে, সেই জন্য আপনাদের ওই ল্যাপটপের থেকে কথাটা আবার এদিকে চলে আসছে। আচ্ছা, এইভাবে একটা লেয়ারকে ধরে টেনে এনে নিউ লেয়ার আইকনের উপরে ক্লিক দিলে, আচ্ছা এইভাবে একটা লেয়ারকে ধরে টেনে কপি তৈরি হবে, ঠিক আছে। আচ্ছা, এরপর আমরা যেটা করব, এই লেয়ারটা একটু আমরা একটু এদিকে সরিয়ে নিয়ে আসি। নিয়ে আসার পর সিলেকশন টুলের যেহেতু কাজ, এইখান থেকে কিছু অংশ আমি সিলেক্ট করি, কিবোর্ড থেকে ডিলিট প্রেস করলাম। দেখেন যদি দুইটা লেয়ারের কাপড় থাকে, একটার উপরে আর একটা কাপড় আছে, এক উপরের কাপড়টা ধরেন একটু ছেঁড়া, তাহলে অবশ্যই তো ওই ছেঁড়া ফাঁকা অংশ দিয়ে নিচেরটা দেখা যাবে কি না? যাবে। ঠিক সেম কাজটাই এখানেও হচ্ছে। তাহলে কি লেয়ার বিষয়টা বুঝাইতে পারছি? স্তর একটার উপরে আরেকটা, ঠিক আছে। এটা একটা লেয়ার বেস টেকনোলজি সফটওয়্যার। তো আমরা যদি নতুন একটা ব্ল্যাঙ্ক লেয়ার নেই এবং সেইখানে এরকম একটা সিলেকশন তৈরি করি, অথবা নতুন লেয়ার না নিয়ে যদি এক্সিস্টিং কোনো লেয়ারের উপরেও যদি করি, তারপরেও সিলেকশন তৈরি করা যাবে। তো আমি এখানে সিলেকশন তৈরি করে এখানে কালার অ্যাপ্লাই করব কিভাবে? আচ্ছা, এর জন্য কালার অ্যাপ্লাইয়ের অনেক কয়েকটা পদ্ধতি আছে, আমি জাস্ট আজকে একটা বা দুইটা দেখাচ্ছি। এইখানে লক্ষ্য করি আমরা, এটাকে বলা হচ্ছে ব্যাকগ্রাউন্ড এবং এটাকে বলা হচ্ছে কি ফরগ্রাউন্ড। আপনারা স্যার আমার না নেটের প্রবলেম, স্ক্রিনগুলো মাঝে এমন ঝাপসা হয়ে যাচ্ছে, আমি ক্লিয়ার দেখতে পাচ্ছি না। ও আচ্ছা, স্যার ভিডিও থাকবে তো? এটা আসলে দূরেই আছে। নেটের একটু প্রবলেম তো স্যার, এই কারণে। আচ্ছা, ভিডিও থাকবে, সমস্যা নেই। আপনারা পরবর্তীতে ভিডিও ডাউনলোড, জি স্যার একটু করে জুম করে করে দেখেন, ক্লিয়ার তাহলে বুঝতে পারবেন। একটু জুম করেন ভাই। ওকে ওকে, ঠিক হ্যালো, ঠিক আছে। আমার এই যে এটা সাউন্ডটা বন্ধ করেন,
1920 1080 পিক্সেলের ইয়ে তো এই জন্য। আচ্ছা তাহলে এই যে আমরা সিলেকশনটা তৈরি করছি কি দিয়ে, একটা রেক্ট্যাঙ্গুলার সিলেকশন টুল নিলাম, একটু সিলেকশন তৈরি করলাম, একটা এরিয়া সিলেক্ট করলাম, ঠিক আছে। এরিয়া সিলেক্ট করার পর লক্ষ্য করেন এইটাকে আমি একটু জুম করে দেখাবো নাকি। আচ্ছা এই টুলস প্যানেলের সবার নিচে দেখেন একটা আছে ব্ল্যাক আর একটা আছে হোয়াইট, এটা বাই ডিফল্ট থাকে। এখানে একটা বাটন আছে যেখানে কার্সর নিয়ে গেলে কি লেখা উঠছে, ডিফল্ট ফরগ্রাউন্ড অ্যান্ড ব্যাকগ্রাউন্ড কালার। তো আপনি এইখানে আর একটা টুলস আছে, কি টুলস, সুইচ ফরগ্রাউন্ড অ্যান্ড ব্যাকগ্রাউন্ড কালার্স। ওকে, শর্টকাট দেওয়া আছে এক্স। আমরা এই কালারগুলো প্রথমে চেঞ্জ করা দেখি। এখানে যে কোনো একটার উপরে এইভাবে ক্লিক দিলে, সরি আমার জুমটা আবার একটু কমাতে হবে। আচ্ছা আমি আবার একটু দেখাচ্ছি, নিচেরটার উপরে যদি আমি ক্লিক করি তাহলে এরকম কালার পিকার আসবে। ওকে, দেন আমি যে কোনো একটা কালার এখান থেকে ইচ্ছে মতো চুজ করছি, লাইক আমি এই প্যারট গ্রিন কালারটা নিলাম, ঠিক আছে। ওকে প্রেস করলাম, এটা কি কালার হয়ে গেছে? হ্যাঁ কালার হয়েছে কি, দুই একজন বলে। বোঝা যাচ্ছে না তো স্যার। জি ভাই কালার হয়েছে। একজন বলছে কালার হয়েছে, এখনো কালার হয় নাই ভাই, আমি কালার করে নাই, বোঝা যাবে কেমনে। আচ্ছা তো এইটাকে যদি আমি এই ব্যাকগ্রাউন্ডের যে কালারটা আছে এটা দিয়ে ফিল করতে চাই, তাহলে সিলেক্ট করা অংশটুকুকে কন্ট্রোল ধরে ডিলিট চাপতে হবে। বোঝা গেছে? যাদের ওপেন করা আছে তারা ট্রাই করে দেখতে পারেন। একটা সিলেকশন তৈরি করেন, ব্যাকগ্রাউন্ডের কালারটা চেঞ্জ করেন, দেন কন্ট্রোল ডিলিট প্রেস করেন। দেখেন আপনার স্ক্রিন দেখা যাচ্ছে না। স্যার আপনার স্ক্রিন দেখা যাচ্ছে না। কখন থেকে বেশ কিছুক্ষণ আগে কিছুক্ষণ আগে স্যার। থেকে, স্যার। বলবেন না আপনারা? এখন স্যার বলেন না, ওই যে কি বলে ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করে কালার চেঞ্জ করে কালারটা থেকে দেখতে পাচ্ছি না। স্যার কালার সিলেক্ট করার পর থেকে দেখা যাচ্ছে না। এখানে একজন প্রেজেন্টিং এ হ্যাঁ হ্যাঁ অন কোনো করছিল, একজন ওই জন্য প্রেজেন্ট করছিল, হতো। এটা তো আসলে ঠিক করে নাই, এটা তো প্রথমে বলেই দিল ইওর এন্টায়ার স্ক্রিন। আচ্ছা সাথে সাথে বলে দিবেন, ঠিক আছে, এরকম সমস্যা না, আমি তো এখানে দেখতে পাই না। হ্যাঁ আচ্ছা ধন্যবাদ। আচ্ছা এখন দেখা যাচ্ছে, তাহলে বিষয়টা কি আবার দেখাতে হবে? হ্যাঁ আবার স্যার দেখুন। আবার দেখাতে হচ্ছে না? ঠিক আছে। আচ্ছা কোনো একটা অংশ সিলেক্ট করলাম, আমার এই ব্যাকগ্রাউন্ডে কি কালারটা অন্য একটা কালার সিলেক্ট করে, ওকে, দেন কন্ট্রোল ডিলিট প্রেস করলাম। দেখেন আচ্ছা যাদের ফটোশপ ওপেন করা আছে তারা একবার ট্রাই করে দেখতে পারেন। আচ্ছা এখন ফটোশপে নতুন ডকুমেন্ট ওপেন করবেন কিভাবে, এটা মনে হয় পারবেন আপনারা। জাস্ট ইমেজটা এইভাবে ধরে নিয়ে গিয়ে আপনাকে এখানে ছেড়ে দিতে হবে, ঠিক আছে। যদি অলরেডি কোনো পিকচার বা কোনো ডকুমেন্ট ওপেন করা থাকে সেক্ষেত্রে আপনাকে এখানে নিয়ে গিয়ে ছাড়তে হবে, আর যদি এখানে ছাড়েন তাহলেও ওপেন হবে, বাট এটার উপরেই ওপেন হবে এবং সেটা অন্য একটা ধরনের অবজেক্ট হিসেবে ওপেন হবে, যেটাকে বলা হয় স্মার্ট অবজেক্ট। ওকে, যাই হোক স্মার্ট অবজেক্টের ক্লাসে আমরা স্মার্ট অবজেক্ট শিখবো। আর যদি কোনো কিছু না থাকে সরাসরি এনে পেজের ফটোশপের যে কোনো জায়গায় নিয়ে এসে ছেড়ে দিলেই ওপেন হয়ে যাবে। তো আপনারা ট্রাই করছেন বোধহয় দুই একজন, যদি ট্রাই করে থাকেন একটু আওয়াজ দিন যে হ্যাঁ আমি কালার অ্যাপ্লাই করতে পেরেছি। করছি। আচ্ছা অবশ্যই নতুন স্যার, একটা Ctrl লেয়ার Z। দিয়ে করেন, কারণ যদি এটার উপরে আপনি করে ফেলেন ব্যাকগ্রাউন্ড লেয়ারে, সেক্ষেত্রে আপনার দেখেন আপনি যদি এটাকে ধরে এখন একটু টানতে চান যাবে না, যাচ্ছে না, দেখছেন যাচ্ছে। মুভ টুলের কাজ কিন্তু সরানো, মুভ মানে সরানো, কিন্তু যাচ্ছে না। বাট আপনি এই কাজটাই যদি অন্য একটা লেয়ারে করতেন, এই যে ব্ল্যাঙ্ক একটা লেয়ার নিয়েছি আমি, এই আইকনে ক্লিক করে এখন যদি আমি ওই অন্য একটা কালার দিই, বা ওই কালার রাখলেও সমস্যা ছিল না, এইটা দিলাম, দেওয়ার পর যদি আমি এখন চাইলে এই মুভ টুল নিয়ে দেখেন এটাকে আমি সরাতে পারছি। ওকে,
ক্লিয়ার? আচ্ছা, মুভ টুল দিয়ে সিলেক্ট করার পর আপনারা যদি 2017-র পরের কোনো ভার্সন ব্যবহার করেন, সেক্ষেত্রে দেখবেন এখানে এরকম একটা আইকন আছে। আর যদি 2017 বা তার আগের ভার্সন হয়, সেক্ষেত্রে এখানে দেখবেন লেখা আছে শো ট্রান্সফর্ম কন্ট্রোলস, এরকম। ঠিক আছে, এখানে ক্লিক দিলেই দেখেন এই যে চারপাশে যে একটা বাউন্ডিং বক্স ছিল ওটা কিন্তু আর দেখা যাচ্ছে না। আবার ক্লিক দিবেন, দেখেন বাউন্ডিং বক্সটা দেখা যাচ্ছে। তো ওই টিক চিহ্ন, দুইটা টিক চিহ্ন থাকবে, ক্লিক করে দিবেন। এই বাউন্ডিং বক্সের সাহায্যে আপনি এগুলোকে টেনে টুনে বড় ছোট এদিকে সেদিকে করতে পারেন, এভাবে নড়াতে পারেন এবং ঘুরাইতেও পারেন। ঠিক আছে, তো এখন ঘোরানোর ক্ষেত্রে দেখেন আপনি কোনটাকে কেন্দ্র করে ঘোরাবেন, এটার জন্য এই যে মাঝখানে একটা পয়েন্ট আছে, এটা ক্লিক করে যেখানে রাখবেন আপনি ঘোরানোর সময় ওই পয়েন্টটাকে কেন্দ্র করে সে ঘুরবে। আমি কি বুঝাইতে পারছি বিষয়টা? জি স্যার। ধন্যবাদ। যদি কেউ না বুঝে থাকেন আওয়াজ দিবেন। ঠিক আছে, আচ্ছা এইটা আমরা দেখলাম কালার অ্যাপ্লাই করলাম। তো কালার অ্যাপ্লাই করার আরও একটা প্রসেস আমরা দেখি। কোনো একটা অংশকে আমি এটা দিয়েও সিলেক্ট করতে পারি, এটা দিয়েও করতে পারি, এটা কোনো ফ্যাক্ট না। ঠিক আছে, জাস্ট লক্ষ্য রাখবেন যে এরকম ব্লিঙ্কিং সিলেকশন তৈরি হচ্ছে কিনা। আচ্ছা, দেন এই একই লেয়ারের মধ্যে যদি আমি আবার আরও একটা সিলেকশন তৈরি করে সেখানে ফিল করি, সেক্ষেত্রে একটা নড়াইলে কিন্তু দুইটাই নড়বে, অর্থাৎ একটা সরালে আর একটাও সরবে। তো আর যদি আমি আলাদা লেয়ার, আরও একটা আলাদা লেয়ার নিয়ে কাজ করি, সেক্ষেত্রে ওইটা আলাদা একটা লেয়ারের উপরে কাজ হবে। ঠিক আছে, তখন এককভাবেই মানে সরানো যাবে। সো আর একভাবে ফিল করা যায়, এডিট থেকে আপনারা ফিলে গেলে ফিল করার কয়েকটা অপশন পাবেন। কালার দিলে ওই যে ওইটার মতো কোনো একটা নির্দিষ্ট কালার সিলেক্ট করে ফিল হয়ে যাবে। আর এছাড়া কিছু আছে, কন্টেন্ট অ্যাওয়ার, প্যাটার্ন, হিস্টোরি, এগুলো ইমেজ এডিটিংয়ের সময় আপনাদেরকে দেখাবো। আর ফরগ্রাউন্ড কালার, ব্যাকগ্রাউন্ড কালার, যেটা আমরা শর্টকাট ব্যবহার করে এখান থেকেই করতে পারছি, কাজেই এখানে এসে আমাদের আর ওই কাজটা কষ্ট করে করতে হচ্ছে না। এখন আপনাদেরকে ব্যাকগ্রাউন্ড কালারের কথা বলছি, আর উপরেরটা হচ্ছে ফরগ্রাউন্ড কালার। যদি ফরগ্রাউন্ড কালার দ্বারা কখনো ফিল করতে চান, তাহলে কন্ট্রোল ব্যাক অল্টার ব্যাক স্পেস অথবা অল্টার ডিলিট, যে কোনো একটা। ঠিক আছে, আর যদি ব্যাকগ্রাউন্ডের কালারটা দ্বারা আপনি কোনো সিলেক্টেড এরিয়াকে ফিল করতে চান, ফিল মানে পূর্ণ করতে চান, সেক্ষেত্রে আপনি কন্ট্রোল ডিলিট বা কন্ট্রোল ব্যাক স্পেস। পার্থক্যটা কোথায়? পার্থক্যটা কিসে? কেউ বলতেছেন না? অল্টার এবং কন্ট্রোলে। গুড। হ্যাঁ, এটাই পার্থক্য, আর কিচ্ছু না। অল্টার দিলে ফরগ্রাউন্ড মানে উপরেরটা দিয়ে ফিল হবে, আর আপনার কি দিলে, যদি কন্ট্রোল দেন তাহলে নিচের ব্যাকগ্রাউন্ডটা দিয়ে ফিল হবে। এইটাই ব্যাকগ্রাউন্ডের কালার দিয়ে। সো এখানে আরও কিছু ফিলের ব্লেন্ডিং মুডও আছে, যা হোক ওগুলো আমরা বিস্তারিত ক্লাসে আলোচনা করব, ওখান থেকেও ফিল করা যায়। আচ্ছা, আবার বলবেন যে এটা দেখাইলাম বাট শেষ করলাম না, তো শেষ করি নাকি? ওইটা এনে এটার আবার শর্টকাটও আছে, শিফট F5 দিলে এই অপশনটা চলে আসে। অনেক সময় এটা ফ্রিকুয়েন্টলি বারবার ওপেন করার প্রয়োজন যদি পড়ে, সেক্ষেত্রে শিফট F5 চাপলেই কন্টেন্ট অ্যাওয়ার ফিলটা দিয়ে ফ্রিকুয়েন্টলি কাজ করা হয়। এটা খুব ভালো একটা ম্যাজিক আছে এটার, দ্যাটস ওয়াই এটা করা যাবে। যাই হোক, সো এখান থেকে আমি যদি কোনো নির্দিষ্ট কালার বা ব্ল্যাক, গ্রে, হোয়াইট কোনো একটা সিলেক্ট করে করতে চাই, করতে পারি। সো আমি নির্দিষ্ট কোনো কালার দিয়ে করতে চাইলে সেক্ষেত্রে আবারও কালার পিকার আসবে এবং সেখান থেকে একটা নির্দিষ্ট কালার সিলেক্ট করে আমি যদি কন্ট্রোল ডিলিট দেই, তাহলে ওই কালারটা ওইখানে অটোমেটিক ফিল হয়ে যাবে। এরপরে একটু আসি, এইখান থেকেও কালার অ্যাপ্লাই করা যায় কিভাবে? এই যে কালার ওভারঅলি নামে একটা এফেক্টস আছে এই ফাংশনের মাধ্যমে। এইখানে গিয়ে আপনি এরকম একটা ব্লেন্ডিং মোড
ওপেন হবে, লেয়ার স্টাইল প্যানেলটা ওপেন হবে, এবং সেখান থেকে আপনারা এই যে কালার ওভারঅলের যে ইফেক্টটা আছে এটা অ্যাক্টিভ হবে। এইখানে আপনি আপনার কমন সেন্স থেকেই বুঝতে পারবেন যে হ্যাঁ এইখানে একটা কালারের বক্স মনে হয়, এটা থেকে মনে হয় কালার দেওয়া যাবে, দেন ওইখানে একটা ক্লিক করবেন। তো সেলফ লার্নিংটাকে আপনাদের বৃদ্ধি করতে হবে, আইডিয়া করতে হবে, আইডিয়া করে কিছু কাজ করতে হবে, ধারণা করতে হবে। তো দেখেন আমি যেই কালারে যখন কার্সর রাখছি বা এই যে এই স্লাইডারটা এদিকে ওইদিকে মুভ করে কালারের গ্রুপ পরিবর্তন করছি, ঠিক আছে? আচ্ছা, কালারের আরও একটা নাম আছে যেটাকে বলা হয় হিউ। হিউ মানেই কালার বা রং। এই জন্য এইখানে দেখেন এই প্যানেলটা একদিন আমি ইন ডিটেইলস বুঝিয়ে দেব আপনাদের। এইচ ফর হিউ, এসতে স্যাচুরেশন, বিতে ব্রাইটনেস, আরতে রেড, জিতে গ্রিন, বিতে ব্লু, হ্যাঁ, এলতে লাইট, এ বিতে ওইটা দেখতে হবে মনে নাই, সিতে সায়ান, এমতে ম্যাজেন্টা, ওয়াইতে ইয়েলো, কেতে হচ্ছে এটা ব্ল্যাক বা নাইট, ঠিক আছে, কি কি কালার বা মূল কালার, ঠিক আছে? তো এগুলো আর কি আপনারা এখান থেকে কালার অ্যাপ্লাই করতে পারেন, এছাড়াও অন্য অন্য ইফেক্টও এখান থেকে দিতে পারবেন। সো আমরা ইফেক্টের ক্লাসে এই জিনিসগুলো শিখবো। সরি, ওই কালারটা অ্যাপ্লাই করি নাই, দরকার নাই। তো তিনটা পদ্ধতিতে আপনাদেরকে আমি কালার অ্যাপ্লাই করা দেখাইলাম। এই তিনটা পদ্ধতির কোনো একটাতে আপনাদের কোনো সমস্যা আছে? থাকলে আওয়াজ দিবেন। ওকে, ধন্যবাদ। এখন আমি একটু আপনাদেরকে দেখাইতে চাচ্ছি যে জুমিং বা প্যানিং, ঠিক আছে? আচ্ছা আচ্ছা, এই যে আমি যে এই অংশটা কি করে ফেলছি, ব্যাকগ্রাউন্ডের সাথে লেগে গেছে, এখন এইটার থেকে বাঁচার উপায় কি? এইভাবে সিলেক্ট করি, ঠিক আছে? সিলেক্ট করে যদি ডিলেট দেই, দেখি কি হয়। আচ্ছা, ডিলেটটা আসলে এখানে এইভাবে কাজ করে না। ব্যাকগ্রাউন্ড লেয়ার নামে যে লেয়ারটা থাকবে, এই লেয়ারের উপরে শুধু ডিলেট দিলে আপনার ফিল অপশন ওপেন হয়ে যাবে, যে ফিল উইন্ডোটা চলে আসবে, ঠিক আছে? তো যদি এই লেয়ারটাই যদি একটা ব্ল্যাঙ্ক লেয়ার হতো, মানে লক ছাড়া, ব্যাকগ্রাউন্ড লেয়ার ছাড়া নর্মাল কোনো লেয়ার হতো, সেই ক্ষেত্রে যদি আপনি এইভাবে ওইটাতে ডিলেট চাপ দিতেন, শুধু ডিলেট কিবোর্ড থেকে, দেখেন ওইটা ডিলেট হয়ে যেত। বাট আমি এইরকম কিছু চাচ্ছি না। এখন আমি আপনাদের সিলেকশন করে একটু কপি পেস্ট করা দেখাই। আর এই যে আনডু রিডু, এগুলো অনেকটা এমএস ওয়ার্ডের ফাংশনের মতোই। ওগুলা আপনারা দেখবেন কোনো ভুল হয়ে গেলে কন্ট্রোল জেড দিবেন, আবার আগের অবস্থায় যেতে চাইলে, সরি, আর স্টেপ ফরওয়ার্ড যেতে চাইলে একটু পার্থক্য আছে, যে শর্টকাটগুলো আপনারা এই যে এখানে এডিটের মধ্যে পেয়ে যাবেন, ঠিক আছে? এডিটের মধ্যে কন্ট্রোল জেড দিলে পিছনে যাবে ব্যাক, আর স্টেপ ফরওয়ার্ড কন্ট্রোল শিফট জেড দিলে সামনের দিকে যাবে, ঠিক আছে? আর কন্ট্রোল অল্টার জেড দিলে এটা স্টেপ ব্যাকওয়ার্ড, অর্থাৎ আনডু হতেই থাকবে, ঠিক আছে? আর এটা দিয়ে রিডু হতেই থাকবে। আনডু রিডু কি জানি তো আমরা সবাই, নাকি? আনডু মানে পূর্বের অবস্থা। আচ্ছা, ঠিক আছে, জানি স্যার, জানি। আচ্ছা আচ্ছা, যাই হোক, কি বলছিলাম এর আগে? ও আচ্ছা, আমরা এই লেয়ারটা দরকার নাই, এই লেয়ারটা আমরা ডিলিট করে দিই, আমরা ব্যাকগ্রাউন্ড লেয়ারের উপরে আপাতত কাজ করি। তো এইখান থেকে আমি কপি করে এখানে বসাবো। তাহলে জাস্ট কি করব, সিলেকশন তৈরি করে কিবোর্ড থেকে কন্ট্রোল সি, অথবা আমরা এখান থেকে চাইলে এডিট থেকে কপি, এই যে শর্টকাটটা এখানে দেওয়া আছে, কপি করার পরে আমরা কি করলাম, পেস্ট করলাম। এখন ওইটা কোথায় পেস্ট হয়েছে, পেস্টটা দেখেন এইখানে উপরে পেস্ট হয়েছে, যেখানে সিলেক্টেড করা ছিল সেখানে ওইটা একটা পেস্ট হয়েছে। এটাকে টেনে এনে যদি আমরা এর উপরে এইভাবে দিয়ে দিই, ওইটা দিয়ে ওইটা কি হয়ে গেল, ঢেকে গেল, বাট জিনিসটা কিন্তু বোঝা যাচ্ছে, তাই না? তাহলে কিন্তু অ্যাকুরেট এডিটিংটা হলো না, ঠিক আছে না? আচ্ছা, আমরা যদি আরও একটু ডিফারেন্টভাবে চেষ্টা করি, দেখি তো এই সিলেকশন করা অবস্থায় ট্রান্সফর্ম করা যায় কিনা এবং সাথে সাথে কপি হবে। তাহলে এইটা করার জন্য আমাকে যেটা করতে হবে, সিলেকশন করে কিবোর্ড থেকে কন্ট্রোল টি প্রেস করতে হবে। কি প্রেস করতে হবে?
কন্ট্রোল কন্ট্রোল টি দেন কন্ট্রোল টি প্রেস করে আপনি এক পাশে ধরে এইভাবে টানেন, টেনে এন্টার দেন, দেখেন ওইটা মিলে গেছে। ক্লিয়ার? জি স্যার। সো আমি কন্ট্রোল জেড দিচ্ছি, একটু আগের অবস্থায় আসি। আচ্ছা, আবার এই অংশটুকুকে আমরা কন্টেন্ট অ্যাওয়ার ফিল দিয়েও করতে পারি, যেটা আমি আপনাদের বলেছিলাম। এটা হচ্ছে শিফট F5, শিফট F5 চাপলাম, চাপার পর এখান থেকে আমরা কন্টেন্ট অ্যাওয়ার ফিলের কাজটা কি সামান্য একটু দেখাই। জাস্ট ওকে প্রেস করেন, জাদুর মতো দেখেন এইটা মিলিয়ে যাবে। গেছে চলে? এটা কত সুন্দর, তাই না? আচ্ছা, এই যে এইখানে লেখা আছে কি বিজনেস টেমপ্লেট, আমরা এই লেখাটুকুকে সিলেকশন তৈরি করেও ওই এডিট থেকে ফিলে গিয়ে অথবা শিফট F5 যদি চাপি কিবোর্ড থেকে, এই কন্টেন্ট আর ফিল সিলেক্ট করাই আছে, ওকে প্রেস করি, দেখেন সুন্দরভাবে ওইটা আউট হয়ে গেছে, ভ্যানিশ হয়ে গেছে। চাইলে আপনি এই পার্টটাও ওইভাবে করে নিতে পারেন। এডিট থেকে আমি এই অপশন থেকেও দুই একবার যাই, ফিল কন্টেন্ট আর ফিল সিলেক্ট করাই আছে, ওকে প্রেস করি, ডান। তো দেখেন কত সুন্দরভাবে আমি কিন্তু এগুলা কি করতে পারছি, মুছে ফেলতে পারছি, তাই না? তো এগুলা আবার যেমন সুবিধা আছে, বুঝে ব্যবহার না করলে আবার বিপদেও পড়বেন। যেমন আপনি যদি এইখানে সিলেক্ট করে এডিট ফিল দেন কন্টেন্ট আর ফিলটা দেন, এই দেখেন এখানে একটু কিন্তু ড্যামেজ হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে। আবার এইখানে সিলেক্ট করেন, করে যদি এডিট ফিল কন্টেন্ট আর ফিল দেন, সেক্ষেত্রে আবার দেখবেন যে আরো এই যে নষ্ট হয়ে গেছে না, বোঝা যাচ্ছে কি? আচ্ছা, যদি এইখানে থেকে কিছু সিলেক্ট করে শিফট F5 দিয়ে কন্টেন্ট আর ফিল দিয়ে আপনি ওকে প্রেস করেন, তো এটা কোনো পরিবর্তন হয় নাই। কেন হয় নাই? এটা তার এই ধারাবাহিকতা ধরে রেখে সুন্দরভাবে কি ব্লেন্ড করছে। লাইক আমি আর একটু বেশি না, হালকা একটু অ্যাডভান্স হই। এই যে এতটুকু আমি হয়তো কোনো একটা দাগ পড়ে গেছে, হ্যাঁ, এখন যদি আমি এই অংশটুকু সিলেক্ট করে প্রায় সিমিলার প্যাটার্ন সামনে পিছনে আছে, সেক্ষেত্রে এটা আসলে কি করে, এই পাশ থেকে কিছু নেয়, এই পাশ থেকে কিছু নেয়, নিয়ে মাঝের অংশটাকে ব্যাকআপ করে ফেলে। ফটোশপ অনেক উন্নত হয়েছে, আগের মতো আর মানে ঘষে 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 করতে হয় না। ম্যাজিক, হ্যাঁ, বুঝতে পারছেন? তো ফটোশপে অনেক মজার মজার জিনিস আছে, তাই ওগুলো আমরা পরবর্তী লিস্টে শিখবো আর কি। সো আমরা ম্যাজিক টুল দেখলাম, ল্যাসো টুল আর এটা সিলেকশন একই রকম তৈরি করে। ভাই একটু কাইন্ডলি ইয়া করেন। সো দেখি আজকে কিছু বাদ পড়েছে কিনা, সময়ের অভাবে আমি একটু দৌড়ায় গেছি একটা থেকে আরেকটাতে। ইনশাল্লাহ আগামীকাল থেকে ভালো করে স্টেপ বাই স্টেপ যাব। স্ক্রিন মোডটা বাদ পড়েছে, জুম আর প্যানিং। আচ্ছা, স্ক্রিন মোড আমরা কিবোর্ড থেকে এফ প্রেস করলে শুধু এফ বাটনটা প্রেস করব, দেখেন স্ক্রিনের বিভিন্ন মোড হচ্ছে। একবার কি হচ্ছে, এরকম ডগগুলো বা প্যালেটসগুলো আলাদা আলাদা হয়ে যাচ্ছে। আবার প্রেস করছি, শুধু ফুল স্ক্রিন দেখা যাচ্ছে, মূল অবজেক্টটাকে দেখা যাচ্ছে আমার। আবার এফ প্রেস করি, তাহলে আগের মতো হয়ে যাচ্ছে। এখন এই জিনিসটা আমরা ঠিক এই যে এইখানেও এই সবগুলা টুলসের ব্যবহার এখানেও আমরা করতে পারবো। ফুল স্ক্রিন, যখন ফুল স্ক্রিন হয়ে গেছে তখন আপনাকে মাস্ট বি এফ চেপে আবার আগের অবস্থায় ফিরে আনতে হবে। ওকে, সো এই হচ্ছে স্ক্রিন মোডের কাজ, ফুল স্ক্রিন করা যায়। এখন স্ক্রিন মোড আরও কয়েকটা অপশন আছে, আপনারা ভিডিওতে বারবার দেখে এই বিষয়গুলো নিজে নিজে প্র্যাকটিস করবেন, ঠিক আছে? আর শিফট চেপে আপনি যদি ট্যাব প্রেস করেন, তাহলে শুধুমাত্র বাম পাশের এই টুলস বার ছাড়া এবং উপরের এই কন্ট্রোল প্যানেল ছাড়া অন্য প্লেটসগুলো সব হিডেন হয়ে যাবে আপনার কাজের সুবিধার জন্য। আবার যদি আপনি শিফট ট্যাব প্রেস করেন, তাহলে সব কিছু আবার শো হবে। ইজ দ্যাট ক্লিয়ার? শিফট প্লাস ট্যাব এই দুটো একসাথে প্রেস করুন।
দেন যদি শুধু ট্যাব প্রেস করি তাহলে দেখবেন যে শুধুমাত্র ডকুমেন্ট প্যান যেটা অর্থাৎ ডকুমেন্ট যার মধ্যে রাখা আছে এবং মেনু বার ব্যতীত এভরিথিং কি হিডেন হয়ে গেছে এবং নিচে স্ট্যাটাস বারটা আছে, কত পার্সেন্ট জুম করা আছে এটা সেটা দিয়ে স্ট্যাটাস বারটা আছে। তাইলে আবার যদি ট্যাব প্রেস করেন দেখবেন সবগুলো আবার চলে আসছে। তো স্ক্রিন মোড নিয়ে কারো কোনো প্রশ্ন আছে? না ধন্যবাদ। হ্যালো ভাই। জি না স্যার। হ্যালো। জি শুনতে পাচ্ছি। কে বলছেন? নামটা বললে বলুন। আচ্ছা ভাই, হ্যাঁ সাধন রায় ভাই। জি বলুন। হ্যালো হ্যাঁ শুনতে পাচ্ছি, আপনি বলেন। ভাই, আপনি তো স্ক্রিনটা জুম করতেছেন এবং ইয়ে করতেছেন, জুম আউট করতেছেন, এটা কিভাবে করতেছেন? ওই যে জুম টুল দিয়ে, এই যে জুম টুল আছে না, ও আচ্ছা আচ্ছা, বুঝতে ম্যাগনিফাইং পারছি। জুম টুল। থ্যাংক ইউ ভাইয়া। ওকে। আচ্ছা ভাইয়া, আমরা ক্লাসের ভিডিওটা কোথায় পাবো? আপনারা আপনাদের ওই যে ক্লাসরুমের যে পেজ আছে ওইখানে লিংক পাবেন, সমস্যা নেই। ওকে। ভাইয়া আজকে যেখান থেকে কন্ট্রোল থার্ড সফটওয়্যারের বাটন link পেলেন। আচ্ছা ঘটনা হচ্ছে যে আসরের নামাজের রক্তটা এখনো মনে হয় আর আছে, হালকা একটু সময় আছে, আমি আসরের নামাজ পড়বো, সো একটু তাড়াতাড়ি শেষ করে দিচ্ছি। আর 6টাও পার হয়ে গেছে, আজকে প্রথম দিন। যাই হোক, মামুন স্যার, জি ভাই একটা লাস্ট প্রশ্ন ছিল। হ্যাঁ বলেন। ভাই বলছি যে আপনার পার্সোনাল রিকোয়ারমেন্ট কোনটাই, যে ভার্সন মানে ফটোশপ 2017টাই রাখবো না একজন দেখলাম 2019 এর লিংক দিয়েছে, যেটা চালাচ্ছি এখানে মানে আপনার মানে আমরা কোনটা ইনস্টল করব, আপনার পার্সোনাল রিকোয়ারমেন্ট কোনটা? ও আচ্ছা, মানে আমি কোনটা প্রিফার করি? হ্যাঁ কোনটা প্রিফার করেন? ইয়েস, আচ্ছা আমি প্রিফার করি আমাদের জন্য 17 বা 18 ইনস্টল দিতে পারেন, এটা ভালো হবে। তাহলে আমি 17 ইনস্টল করলাম। ওকে তাহলে 17টা দেন। স্যার ক্লাস কোডটা লাগবে স্যার। হ্যাঁ ক্লাস কোড স্যার। কোনটার ক্লাস কোড? স্যার এটা গুগল ক্লাস কোডটা আমাদের নাই স্যার, পাইনি আর কি। ও ক্লাস কোড তো দরকার নাই, লিংক হলেই তো ঢুকতে পাচ্ছেন। স্যার ক্লাস কোড হলে তো সবকিছু পাওয়া যাবে। স্যার ক্লাসরুমের কোড যাচ্ছে। না না, আপনি এমনিতেই সবকিছুই পাবেন, ঠিক আছে? এমনিতেই সবকিছু পাবেন, বুঝছেন? এই যে ক্লাসরুমের যে লিংকটা আমি এই যে টেক্সটে চ্যাটে আবার দিয়ে দিচ্ছি, দেখেন এখানে লক্ষ্য করেন। ক্লাস কোডটা দিলে বেশি ভালো হয় স্যার। আচ্ছা আগামী কাল থেকে আমরা ইনশাআল্লাহ এই না স্যার। নামাজের যে টাইমটা ওই সময় বিরতিটা রাখবো, ঠিক আছে? জি স্যার, ওটাই ভালো হবে। ইয়ে না হয়। আমি লাস্ট একটা স্ক্রিনশট নিয়ে নিই। তারপরে তো আজকে শেষ করা উচিত মনে হয়। হ্যাঁ শেষ করা উচিত। দেন ভাইয়া ওই চ্যাটে দেখেন ক্লাসরুমের কোড দেওয়া আছে। আচ্ছা চ্যাটে আমি ক্লাসরুমের লিংক দিয়ে দিচ্ছি। আচ্ছা স্যার কোডও দিয়ে দিছি। উনি আচ্ছা, কোড কোড চাচ্ছে দিয়েছে, তো। ধন্যবাদ। কোডটা কোড ছিল তো, এখান কোডটা থেকে দিয়ে আমিও দিতে পারতাম। ওই লিংকে ঢুকলেই মেবি জয়েন হওয়ার কথা। স্যার কোড চাই, ওই যে কোডটাই চাচ্ছে। স্যার কোডটা পাই কোড দিছে, ওই যে দেখেন, কোডটা দেওয়া আছে। আপনাদের ইমেলেও কোডটা দেওয়া আছে, ওইখান থেকে নিতে পারেন। ইমেল পাইনি তো। ঠিক আছে স্যার, এবার পাইছি। এরা আচ্ছা ঠিক আছে, আমাদের যেহেতু সময় নেই আমি একটু শেষ করে দিই। হ্যাঁ জি স্যার। এছাড়া জুম ইন জুম আউটের জন্য আপনারা কিবোর্ড থেকে কন্ট্রোল প্লাস আর কন্ট্রোল মাইনাস ব্যবহার করে জুম ইন জুম আউট করতে পারবেন। এছাড়া মাউস এবং কিবোর্ডের সাহায্যে জুম ইন করা হচ্ছে, কন্ট্রোল এবং স্পেস বার একসাথে চেপে ধরে আপনি যে অংশে গিয়ে ড্র্যাগ করবেন সেখানে জুম হবে। আবার অল্টার স্পেস বার চেপে ধরে যদি ক্লিক করেন বা ড্র্যাগ করেন, যেখানে ক্লিক করবেন সেখানে জুম হচ্ছে, বা ড্র্যাগ করলে সেখানে জুম আউট হবে। ক্লিয়ার? ক্লিক অ্যান্ড ড্র্যাগ চেপে ধরতে হবে, কন্ট্রোল স্পেস বার জুম ইনের সময়, আর জুম আউটের সময় অল্টার স্পেস বার। ওকে আচ্ছা, আর যদি কন্ট্রোল স্পেস বার চেপে ধরা অবস্থায় উপরের দিকে নেন তাহলে জুম ইন হচ্ছে, নিচের দিকে নিলে জুম আউট হচ্ছে। আবার শুরুতেই যদি মানে আপনি জাস্ট ক্লিক করেন তাহলে যে অংশে ক্লিক করবেন সেই অংশটাই কি হবে, জুম হবে। ক্লিয়ার? আর কিবোর্ড থেকে কন্ট্রোল করতে পারেন কন্ট্রোল
প্লাস বাটন অ্যান্ড কন্ট্রোল মাইনাস বাটন। এই উইন্ডোটাকে আপনার অবজেক্টটাকে বা ডকুমেন্টের মূল অবজেক্টটাকে যদি আপনি ফিট টু স্ক্রিন করতে চান, অর্থাৎ স্ক্রিনের সাথে ফিট করে রাখতে চান, মানে ফুল স্ক্রিন করতে চান, তাহলে সেক্ষেত্রে কন্ট্রোল 0 চাপবেন, দেখবেন অটোমেটিক সেটা ফিট টু স্ক্রিন হয়ে গেছে। এই বিষয়গুলো আপনারা ভিউ থেকে এই যে জুম গ্রুপের আন্ডারে এখানে সব কিছু ইন ডিটেলস দেখে নিতে পারবেন, শর্টকাটগুলো, ইভেন স্ক্রিন মোডের ইয়াগুলো এখান থেকেও কন্ট্রোল করতে পারবেন। তো এখন থাকলো প্যানিং। হোয়াট ইজ প্যানিং? প্যানিংটা হচ্ছে আমরা যখন কোনো ডকুমেন্টকে এরকম বড় করে ফেলি তখন এটাকে এদিক ওদিক সরিয়ে একটু দেখার প্রয়োজন পড়ে। এই জন্য আমাদের দরকার, আরেকটা বিষয় বাদ পড়েছে, জুমের জন্য আপনারা কিবোর্ড থেকে জেড টুল প্রেস করেও ওই কন্ট্রোল স্পেস বারের পরিবর্তে শুধু জেড টুল প্রেস করেও কি করতে পারেন, জুম ইন জুম আউট করতে পারেন। ইজ দ্যাট ক্লিয়ার? আবার জেড টুলটা ছেড়ে দিবেন, হ্যাঁ, অটোমেটিক আগের টুলসে চলে যাবে। দেখেন, লক্ষ্য রাখেন আমার টুলসটা এটা সিলেক্ট করা আছে, ঠিক আছে? আমি যখন জেড টুলটা চেপে ধরছি, দেখেন জুম টুলে চলে গেছে, অটোমেটিক গেছে কিনা। আবার যখন আমি জেড টুলটা ছেড়ে দিচ্ছি তখন আবার কি হচ্ছে, আগের টুলসে অটোমেটিক্যালি কি হচ্ছে, ফিরে যাচ্ছে। তাহলে এটা একটা গেল। আর প্যানিংটা হচ্ছে আমার এই হ্যান্ড টুলটা ধরে আমি এইভাবে এদিকে ওইদিকে কি করতে পারি, আমার ডকুমেন্টটাকে এইভাবে মুভ করে সরিয়ে দেখতে পারি, ঠিক আছে? আর যদি আমি কি করি, স্পেস বারটা চেপে ধরি কিবোর্ড থেকে, তাহলে সেটা অটোমেটিক্যালি হ্যান্ড টুলে পরিবর্তন হয়ে যাবে টেম্পোরারিভাবে। যে কোনো টুলস থাকা অবস্থায় আপনি স্পেস বার চেপে ধরে দেখেন, ক্লিক অ্যান্ড ড্র্যাগ করেন, হ্যান্ড টুলে চলে আসছে, একটু লক্ষ্য করি, হ্যান্ড টুলে চলে আসছে। আবার স্পেস বার ছেড়ে দেন, আগের টুলসে চলে গেছে। ক্লিয়ার? তো প্যানিং নিয়ে কারো কোনো সমস্যা আশা করি হবে না। এছাড়া আরও একটা দুইটা ওয়েতে প্যানিং করা যায়, মানে এদিক ওদিক সরানো যায়। এছাড়া এই যে এই নিচে দেখেন ক্রল বার তো আছেই, ক্রল বার দিয়ে তো এদিক ওদিকে আমরা সরাইতে পারি, ঠিক আছে না? সো প্যানিং এগুলা কোনো বিষয় না, বাট কাজের জন্য সুন্দরভাবে সাজানো গুছানো বিন্যাস করার জন্য, অ্যালাইনমেন্টগুলো ঠিক করার জন্য অবশ্যই আপনাকে জুমিং এবং প্যানিংটা সুন্দরভাবে আয়ত্তে আনতে হবে। অলওয়েজ জুমিং এবং প্যানিংয়ের দরকার আছে নিখুঁতভাবে কাজ করার জন্য, সুন্দরভাবে সাজানোর জন্য। ওকে, তো আজকের মতো আমরা এখানেই শেষ করছি। যদি কারো কোনো প্রশ্ন না থাকে, প্রশ্ন থাকলে আওয়াজ দেন, আর না হলে আচ্ছা ভাইয়া। জি হ্যাঁ ভাইয়া। জি জি বলেন। আচ্ছা 4:30টার দিকে কোনো অ্যাটেন্ডেন্স ছিলেন, তখন লোডশেডিং হয়েছিল তো? আচ্ছা, আমি এইখানে অ্যাটেন্ডেন্স বলতে আমি স্ক্রিনশট নিয়েছি, হ্যাঁ স্ক্রিনশট নিয়েছি, সমস্যা নেই। তারপরে আর অ্যাটেন্ডেন্স নেওয়া হয়নি। কেন, কেউ চলে গেছে কি? না মানে 4:30টার দিকে আমার লোডশেডিং হয়েছিল তো। ও আচ্ছা, না সমস্যা নেই। অ্যাটেন্ডেন্স যারা আগের প্রেজেন্ট ছিল তাদেরকে আর অ্যাবসেন্ট করি নাই। আপনি কে বলছেন? প্রত্যয়। প্রত্যয়, আচ্ছা। যদি আগে যদি প্রেজেন্ট হয়ে থাকে তাহলে ওটা আর অ্যাবসেন্ট হয়নি। হ্যাঁ আগে আছে। আচ্ছা ঠিক আগে আছে, আছে, আগে প্রেজেন্ট আছে। আচ্ছা ওকে ঠিক আছে। তো এখন আমরা সবাই লিভ করতে পারি। আর আগামীকাল যেটা বললাম ভাই, আমরা ক্লাসের ভিডিওগুলো কখন পাবো ভাইয়া? ক্লাসের ভিডিও রাতেই পেয়ে যাবেন ইনশাআল্লাহ। আচ্ছা আচ্ছা, তো ঠিক আছে, রেকর্ডিংটা অফ করছি আর করছি না। তো আজকের মতো এ পর্যন্তই, আগামী ক্লাসে আবার দেখা হবে এই প্রত্যাশায় সকলের থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। থ্যাংক ইউ ভাইয়া, থ্যাংক ইউ। যারা নামাজ পড়বেন বা পড়েননি দ্রুত নামাজটা পড়ে নেন, সময় নেই, খুব সামান্য সময় আছে। ধন্যবাদ। ওকে, জি স্যার। আল্লাহ হাফেজ। আচ্ছা আমার একটা ছোট কোশ্চেন আছে। আচ্ছা বলে, এই ভাইয়া বলবো না স্যার বলবো, মানে বিভিন্ন জন বিভিন্ন কথা বলছে।